তো আমরা আজকে ফাইন্যান্স ফার্স্ট পেপার। আচ্ছা, তোমরা কি জানো তোমরা যখন ক্লাস 9-10-এ ছিল তখন তোমাদের ফিনান্সের নাম কি ছিল? ফিনান্স ও ব্যাংকিং। বাট এখন কিন্তু আরেকটা শব্দ বেড়ে গেছে, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। কি স্যার? ফিনান্স, ব্যাংকিং ও বিমা, এটা হলো তোমাদের সাবজেক্টের নাম। তো ফাইন্যান্স বা ফিনান্স এটা হলো ফার্স্ট পেপার, ব্যাংকিং ও বিমা এটা হলো কি সেকেন্ড পেপার। তো ফার্স্ট পেপারে জাস্ট ফাইন্যান্সকে নিয়ে আলোচনা করা হয়েছে, আর সেকেন্ড পেপারে গিয়ে ব্যাংকিং ও বিমাকে নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তার মানে ব্যাংকিং বিমা পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, আর ফার্স্ট পার্টটা ফাইন্যান্স, এটা পুরোই ম্যাথমেটিক্যাল। তো আমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপার ম্যাথ স্টার্ট হয় 3 নম্বর চ্যাপ্টার থেকে। কয় নম্বর? 3 নম্বর। এবং এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অর্থের সময় মূল্য। ওকে, আমরা যদি এটাকে ইংলিশে বলি আমরা কি বলবো বলো তো? টাইম ভ্যালু অফ মানি। অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। ওকে, আচ্ছা স্যার, তো আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য, রাইট? আমরা পুরো বাক্যটাকে দুইভাবে বলতে পারি, অর্থের সময় মূল্য, রাইট? অর্থ কাকে বলে এটা তো আমরা জানি। কারণ বাংলাদেশের অর্থের নাম কি? টাকা পয়সা, রাইট? তো আমেরিকার অর্থের নাম কি হবে? ডলার। কানাডার অর্থের নাম কি হবে? কানাডিয়ান ডলার, তাই না? এরকম তো প্রত্যেকটা দেশেরই অর্থ আছে। ওকে, তো আমরা অর্থের সময় মূল্য বলতে কি বুঝবো? একদম সিম্পলি চিন্তা করো, তোমার কাছে এখন 1 লাখ টাকা আছে। এই 1 লাখ টাকা এখন তুমি ধরো ব্র্যাক ব্যাংকে গিয়ে ডিপোজিট করলা, 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলা। 5 বছর পর তুমি যখন টাকাটা উঠাবা, ব্যাংক কি তোমাকে 1 লাখ টাকাই ফেরত দিবে, নাকি তোমার আজকের 1 লাখ টাকা 5 বছর পর বেড়ে যাবে? পরিমাণটা কি হবে? বেড়ে যাবে না? আচ্ছা, আর যদি তুমি 10 বছর পর গিয়ে উঠাও, 5 বছর পর যেটা দিত 10 বছর পর কি সেটা দিবে, নাকি আরও বেশি দিবে? তার মানে আরও বেড়ে যাচ্ছে। 20 বছর পর আরও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? যে আজকের 1 লাখ টাকা 5 বছর পর আর 1 লাখ থাকছে না, এটা বেড়ে যাচ্ছে। 10 বছর পর আরও বেড়ে যাচ্ছে, 20 বছর পর আরও বেড়ে যাচ্ছে। এভাবে সময়ে যত চেঞ্জ হতে থাকবে, আমাদের আজকের 1 লাখ টাকা ততই কি হইতে থাকবে? চেঞ্জ হইতে থাকবে। আজকের 1 লাখ টাকার ভবিষ্যৎ মূল্য ততই কি হবে? বাড়তে থাকবে, রাইট? তো এই যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যটা বাড়তেছে বা সময়ের সাথে সাথে অর্থের মূল্যটা কমতেছে, এই অর্থের মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য বেড়ে যাওয়া, অর্থের মূল্য কমে যাওয়াটাকেই আমরা কি বলবো? অর্থের সময় মূল্যের ধারণা বলবো। কি বলবো? অর্থের সময় মূল্যের ধারণা। আর ফাইন্যান্সে এই কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্যের ধারণা, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানো? ধরো আমি রোহানকে বললাম, রোহান তুমি আজকে আমাকে 10 লাখ টাকা ধার দাও, আমি 5 বছর পর তোমাকে 10 লাখ টাকা ফেরত দিব। আচ্ছা, রোহান কি আমাকে ধার দিতে চাইবে? ধরো রোহানের কাছে টাকা আছে, ও আমাকে অনেক বিলিভ করে, অ্যান্ড ও ভালোভাবেই জানে যে আমি মানে ঘর দুয়ার বেচে হইলেও, কিডনি বেচে হইলেও টাকা আমি দিবই দিব। তারপরেও কেউ আমাকে আজকে 10 লাখ টাকা ধার দিতে চাইবে? চাইবে না। কেন চাইবে না? কারণ কন্ডিশন হলো আফটার 5 ইয়ার্স আই উইল রিপে টাকা 10 লাখ। আজকে আমি 10 লাখ নিব, 5 বছর পর ওকে আমি কি করব? 10 লাখই ফেরত দিব। তখনই ওর মাথায় একটা খটকা বাঁধবে। কি খটকা? যে আমি যদি স্যারকে এই 10 লাখ টাকা ধার না দিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, তো 5 বছর পর আমি তো 10 লাখ পাবো না, আমি তো অনেক বেশি পাবো। ধরো ব্যাংক পার ইয়ার 10% করে ইন্টারেস্ট দেবে। তো ব্যাংক যদি পার ইয়ার 10% ইন্টারেস্ট দেয়, তাহলে 10 লাখের উপর প্রথম বছর কত? 1 লাখ। ধরো সরল রৈখিক বা মানে সিম্পল ইন্টারেস্টই দিচ্ছে, হ্যাঁ? তো দ্বিতীয় বছর 1 লাখ, তৃতীয় বছর 1 লাখ, চতুর্থ বছরে 1 লাখ, পঞ্চম বছরেও 1 লাখ। তাহলে 5 বছরে মোট 5 বার 1 লাখ 1 লাখ করে হলে কত হয়? 5 লাখ। আর আমার ডিপোজিটেড অ্যামাউন্ট কত? 10 লাখ। টোটাল 5 বছর পর গিয়ে কত হচ্ছে? 15 লাখ। তার মানে আজকে যদি রোহান 10 লাখ টাকা ইনভেস্ট করে, এফডিআর করে ব্যাংকে, তাহলে ব্যাংক 5 বছর পর ওকে কত ফেরত দিচ্ছে? 15 লাখ। অথবা আজকে যদি ও 10 লাখ টাকা দিয়ে একটা জমি কিনে, 5 বছর পর এই জমিটার মূল্য কি 10 লাখ থাকবে না বেড়ে যাবে? অথবা ও যদি আজকে এই 10 লাখ টাকা ইনভেস্ট করে কোনো একটা বিজনেসে, 5 বছর ও প্রফিট পেয়ে পেয়ে 10 বছর পর ওর ইনভেস্টমেন্টটা কী হবে? বেড়ে যাবে। তার মানে রোহান কিন্তু চিন্তা করতেছে, আমি স্যারকে 10 লাখ টাকা এখন দিলে 5 বছর পর 10 লাখই পাচ্ছি, সো এখানে আমার কি নাই? কোনো প্রফিট নাই, কোনো গেইন নাই, কোনো অর্জন নাই, সো আমি স্যারকে দিব না। কেন দিব না? কারণ আমার আজকের 10 লাখ টাকা 5 বছর পরের 10 লাখ টাকার সমান না। এই যে সময়ের পরিবর্তনের কারণে তোমার আজকের টাকার ভ্যালুটা কি হলো? চেঞ্জ হয়ে গেল।
পরিবর্তন হয়ে গেল, টাকার পরিমাণটা বেড়ে গেল, বা ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্যটা কী হলো, কমে গেল। তো এই সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য বেড়ে যাওয়া, কমে যাওয়াটাকেই আমরা কি বলি, অর্থের সময় মূল্যের ধারণা বলি। এবং ইনভেস্ট করার সময় এই ধারণাটাকে আমাদের অবশ্যই কী করতে হয়, কনসিডার করতে হয়, বিবেচনা করতে হয়। আর না হলে কিন্তু আমরা যথাযথ বিনিয়োগ করতে পারবো না, বা আমরা বিনিয়োগ করে ওইখান থেকে ভালো রিটার্ন গেইন করতে পারবো না। ওকে, আচ্ছা স্যার, তো আমরা কি সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে, তো অর্থের সময় মূল্যের ধারণাটা আমরা সবাই বুঝতে পারলাম, রাইট? এবং আমরা এটাও বুঝতে পারলাম যে বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সময় মূল্যের ধারণাটা বা কনসেপ্টটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি জরুরি, রাইট? আচ্ছা, তো যেমন ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, ধরো একটা প্রজেক্ট এ, আরেকটা প্রজেক্ট হলো বি। ওকে, এখানে হলো বছর। ওকে, ধরো 1, 2, 3। তুমি প্রজেক্ট এতে ধরো তোমার ইনভেস্টমেন্ট মানে কি, বিনিয়োগ। ধরো তোমার বিনিয়োগ হলো 100 টাকা। হ্যাঁ, তুমি প্রজেক্ট এতে 100 টাকা বিনিয়োগ মানে তুমি যদি প্রজেক্ট এ গ্রহণ করো তাহলে তোমাকে 100 টাকা বিনিয়োগ করতে হবে। আবার যদি তুমি প্রজেক্ট বি গ্রহণ করো সেক্ষেত্রেও তোমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে, 100 টাকা। ওকে, তো যদি প্রজেক্ট এ গ্রহণ করো সেক্ষেত্রে ধরো তুমি প্রথম বছরে পাবা সাপোজ 300, দ্বিতীয় বছরে পাবা 200, তৃতীয় বছরে পাবা 100। ওকে, প্রজেক্ট বি যদি গ্রহণ করো প্রথম বছরে পাবা 100, দ্বিতীয় বছর 200, তৃতীয় বছরে 300। তো এখানে তুমি মোট কত টাকা পাচ্ছ, 600। এখানেও তুমি মোট কত পাচ্ছ, 600। ওকে, তো you have two alternative investment opportunities. One is project A, another one is project B, and you have same investment cost for each of the project. Okay, প্রজেক্ট এ গ্রহণ করতে গেলেও তোমাকে 100 টাকা বিনিয়োগ করতে হবে বা খরচ করতে হবে। ধরো এ হলো চায়ের দোকান, বি হলো কফির দোকান। তো চায়ের দোকান দিতেও তোমার 100 টাকা লাগবে, কফির দোকান দিতেও তোমার 100 টাকাই লাগবে। তার মানে দুটোটা প্রকল্পের বিনিয়োগ কি, সেম, অর্থাৎ দুটোটা প্রকল্পের ব্যয় কি, সেম। কিন্তু দেখো এ থেকে তুমি প্রথম বছর 300 টাকা, দ্বিতীয় বছর 200 টাকা, তৃতীয় বছর 100 টাকা ইনকাম করবা, টোটাল ইনকাম করবা কত, 600। আবার প্রজেক্ট বি থেকে প্রথম বছর 100, দ্বিতীয় বছর 200, তৃতীয় বছর কত, 300। তো তুমি টোটাল কত ইনকাম করতেছো, 600। তাহলে দেখো প্রজেক্ট এর বিনিয়োগ ব্যয় কত, 100, টোটাল ইনকাম কত, 600। প্রজেক্ট বির বিনিয়োগ ব্যয় কত, 100, টোটাল ইনকাম কত, 600। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, হুইচ ওয়ান অফ দিস টু অল্টারনেটিভ বিজনেস প্রপোজাল শুড বি চুজেন ফর ইনভেস্টমেন্ট পারপাস, তুমি কি বলবা, বি। আচ্ছা, রোহান বি মানে বি অ্যাকসেপ্ট করবে, সে বিতে ইনভেস্ট করবে, তার মানে এ তাকে বাদ দিতে হবে। আচ্ছা, তুমি কোথায় ইনভেস্ট করতে চাও, বিতে ইনভেস্ট করতে চাও, তুমি বিতেই, তুমি বিতে ইনভেস্ট করবা, তার মানে তোমরা সবাই কিন্তু বাস খাবা। আচ্ছা, কেন হয় দেখো, খেয়াল করো। আমি যদি সাপোজ ধরো আমি একদম সিম্পলি তোমাদেরকে দেখাই, সাপোজ এখানে বছরগত 3 না, ধরো আমি প্রজেক্ট এর কথা যদি আমি বলি, প্রজেক্ট এ। আচ্ছা, প্রজেক্ট এতে আমি প্রথম বছর কত পাবো, 300। ধরো এই 300 মানে আমাদের এই প্রজেক্টের মেয়াদকাল কয় বছর, 3 বছর না? তো প্রজেক্ট এ থেকে আমি ফার্স্ট বছর কত পাচ্ছি, এই যে 300 টাকা আমি পেলাম, ধরো এটা আমি ব্যাংকে জমা করব 3 বছরের জন্য। তাহলে প্রথম বছরে আমি যে টাকাটা পেলাম, 3 বছর পর যদি আমি উঠাই, আমাদের প্রজেক্টের মেয়াদকাল তো 3 বছর, ধরো আমি যা পাচ্ছি ব্যাংকে রেখে দিচ্ছি, 3 বছর শেষে অর্থাৎ মেয়াদকাল শেষে আমি সব টাকা উঠাবো। তাহলে এই যে প্রথমে যে 300 টাকা পেলাম প্রজেক্ট এর থেকে, এটা আমি ব্যাংকে জমা করে দিলাম। এই টাকার উপরে ব্যাংক আমাকে কয় % ইন্টারেস্ট দেবে, 10%। কয় বছর দিবে, 3 বছর, কারণ এটা প্রথম বছর পেয়েছি। তাহলে ব্যাংকে থাকবে কয় বছর, 3 বছর থাকবে, রাইট? আচ্ছা, তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি বলো তো, ব্যাংক থেকে আমি ইন্টারেস্ট কত পাচ্ছি, তাহলে এখানে 30 টাকা, 30 টাকারে আমি যদি 3 দিয়ে গুণ দিই কয় টাকা হয়, 90 টাকা। দেন আমি দ্বিতীয় বছর যে 200 পেলাম ওইটার উপরেও তো ব্যাংক আমাকে 10% ইন্টারেস্ট দিবে, এটা ব্যাংকে থাকবে কয় বছর, 2 বছর। তাহলে এখানে আমি কত পাচ্ছি, 40 টাকা। দেন তৃতীয় বছরে আমি যে 100 টাকা পেলাম,
এটার উপরে 10% ইন্টারেস্ট এক বছর দিবে, রাইট? তাহলে এখানে আমি কয় টাকা পাচ্ছি? 10 টাকা। টোটাল কত পাচ্ছি বলো? তাহলে হয় কত? 140 টাকা। তার মানে আমি ইন্টারেস্ট পেলাম কত? 140। আর এমনিতে আমার আয় কত? 30। মানে এই টাকাগুলো পেয়ে আমি যদি ব্যাংকে রেখে দিই, আমি বলতেছি, তাহলে এই টাকাগুলো আমি ব্যাংকে রেখেছি, তো এই 600 টাকা আমি পাবো নাকি পাবো না? সাথে আমি ইন্টারেস্ট পাবো কত? 140 টাকা। তাহলে আমি টোটাল কত টাকা পাচ্ছি বলো? 740 টাকা পাচ্ছি। কত? আচ্ছা, তাহলে প্রজেক্ট এ থেকে আমি টোটাল কত পেলাম? 740। এবার আসো আমরা প্রজেক্ট বি কাউন্ট করি। প্রজেক্ট বি, ওকে? তো প্রজেক্ট বি থেকে আমি ফার্স্টে কত পাবো? 100 টাকা। কত পাচ্ছি? 100। এটার উপরে ব্যাংক আমাকে কয় পার্সেন্ট ইন্টারেস্ট দিবে? 10%। কয় বছর দিবে? 3 বছর। তাহলে কয় টাকা হয়? 30 টাকা। দেন আমি কত পাচ্ছি? 200 টাকা। এটার উপর ব্যাংক আমাকে 10% ইন্টারেস্ট দিবে। কয় বছর? 2 বছর। তাহলে আমি কত পাবো বলো তো? 40 টাকা। অ্যান্ড লাস্টের বছরে পাচ্ছি কত? 300 টাকা। এটার উপর 10% ইন্টারেস্ট 1 ইয়ার। তাহলে কয় টাকা? 30 টাকা। তাহলে টোটাল কত হয় বলো তো? 100 টাকা। টোটাল কত? 100 টাকা আমি টোটাল ইন্টারেস্ট পেলাম। ওকে, ইন্টারেস্ট কত? 100। এটার সাথে আমি যোগ করে দিব এই যে এই টাকাগুলো, এই যে আমি যে ব্যাংকে জমা করলাম, কত? টোটাল 600 ইকুয়াল কত হচ্ছে টাকা? 700। বুঝতে পেরেছো? তাহলে দেখো, প্রজেক্ট এ থেকে তুমি যে আয়গুলো পাচ্ছ, এই আয়গুলো পাশাপাশি এই আয়ের ইন্টারেস্ট সহকারে টোটাল কত আসতেছে? 740। আর প্রজেক্ট বি থেকে যে আয়গুলো পাচ্ছ, এই আয়গুলো পাশাপাশি ইন্টারেস্ট মিলায় কত আসতেছে? এখন বলো, হুইচ ওয়ান ইজ মোর প্রফিটেবল? এ, তাই না? তাহলে এ বির তুলনায় কি বেশি লাভজনক। কিন্তু তোমরা সবাই কিন্তু প্রজেক্ট বিটাকে গ্রহণ করছো, তোমরা সবাই ভুল ডিসিশন নিচ্ছো। আচ্ছা, তোমরা কি ভুল করছো? তোমরা চিন্তা করছো এ থেকে আমি কত পাচ্ছি? 600। বি থেকে আমি কত পাচ্ছি? 600। তাহলে আমার দুই জায়গায় আয় তো সেম হচ্ছে, তাই না? তাহলে দুইটা প্রকল্পই কি সেম। কিন্তু অর্থের সময় মূল্য কি বলতেছে? না, দুইটা প্রকল্প সেম না। তুমি এখন 300 টাকা পাওয়া আর 3 বছর পর 300 টাকা পাওয়া কি সেম? বলো, এখন 300 টাকা পাওয়া আর 3 বছর 300 টাকা পাওয়া কি সেম? হুইচ ওয়ান ইজ বেটার? 3 বছর পরের 300 টাকার চেয়ে এখনকার 300 টাকা পাওয়াটা কি বেশি বেটার। কেন বেটার? বিকজ এই 300 টাকা আমি যদি ব্যাংকে রাখি, তাহলে 3 বছর আমি কি পাচ্ছি? ইন্টারেস্ট। বাট এই টাকা থেকে আমি কয় বছরের পাচ্ছি? 1 বছর। তাহলে তুমি যখন টাকা পাওয়ার ক্ষেত্রে প্রথম দিকে বেশি বেশি টাকা পাওয়া ভালো, কারণ এই টাকার উপর বেশি বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে। ফলে এই টাকাগুলোর ভবিষ্যৎ মূল্য কী হবে? অনেক বেড়ে যাবে। তাহলে প্রথম দিকে কম কম টাকা পাওয়ার চেয়ে প্রথম দিকে বেশি বেশি টাকা পাওয়াটা কি অধিক লাভজনক। তাহলে এই যে অর্থের সময় মূল্যের কারণেই কিন্তু দেখো, তুমি যদি অর্থের সময় মূল্য বিবেচনা না করো, টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটাকে অ্যাপ্লাই না করো, সেক্ষেত্রে তোমার কাছে কি মনে হতে পারে যে এ এবং বি দুইটা একই, এই চোখ বন্ধ করে 1 2 10 গুণে যে কোনো একটা গ্রহণ করলেই হয়ে যাবে। কেন? দুটোটার বিনিয়োগ ব্যয় কি সেম, দুটোটার আয় কি সেম, ব্যয়ও সেম, আয়ও সেম, যে কোনো একটা নিলেই হইলো। বাট তুমি যখন টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতেছো, তখন তুমি দেখো ক্যালকুলেশন করে কি পাওয়া গেল যে না, যদিও দুইটার আয় সেম, কিন্তু যেখান থেকে আমি প্রথম দিকে বেশি বেশি আয় পাচ্ছি সেটা কি বেটার কার চেয়ে? যেটাতে আমি প্রথম দিকে কম কম আয় পাচ্ছি। প্রথম দিকে কম কম আয় পাচ্ছি যে প্রজেক্ট থেকে, ওই প্রজেক্টের তুলনায় প্রথম দিকে আমি বেশি বেশি আয় পাচ্ছি যেখান থেকে, সেটা কি বেটার, কারণ সেটার টাইম ভ্যালু অফ মানি কি বেশি, ফিউচার ভ্যালুটা কি বেশি। আমি বুঝাতে পারছি? তাহলে এখন তোমরাই বলো, টাইম ভ্যালু অফ মানির এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ অফ মেকিং আ প্রপার প্রফিটেবল এক্সপেক্টেড ইনভেস্টমেন্ট ডিসিশন, রাইট? একজন বিনিয়োগকারী হিসেবে তুমি যদি সবচেয়ে লাভজনক প্রকল্পটাকে সিলেক্ট করতে চাও, ইউ মাস্ট হ্যাভ টু অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি। ওকে স্যার, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এত আলোচনাতে আমরা কি বুঝতে পারলাম যে আজকের 100 টাকা 5 বছর পরের 100 টাকা সমান না, বা 5 বছর পরের 100 টাকা আজকের 100 টাকার সমান না। আজকের 100 টাকার মান 5 বছর পর 100 টাকা থাকবে না, মাস্ট বি এটা কি হবে? বেড়ে যাবে। আর 5 বছর পরের 100 টাকা আজকের 100 টাকা হবে না, মাস্ট বি এটা কি হবে? কমে যাবে। এই যে সময়ের পরিবর্তনের কারণে বর্তমান মূল্যের ভবিষ্যৎ মূল্য বেড়ে যাচ্ছে, বা ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্য কমে যাচ্ছে, এই অর্থের সময়ের পরিবর্তনের কারণে অর্থের ভ্যালু কমে যাওয়া বা পরিমাণ কমে যাওয়া, বেড়ে যাওয়া, এটাকেই আমরা কি নামে অভিহিত করব? অর্থের সময় মূল্য নামে। ওকে, তো এবার আসো এই অর্থের সময় মূল্য এই অধ্যায়ে আমরা আসলে করবোটা কি। হ্যাঁ,
তো তোমরা 9-10-এ যারা এই অধ্যায়টা করেছো তারা কিন্তু জাস্ট 2টা বা 3টা জিনিস করছো, কখনো প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করছো, কখনো ফিউচার ভ্যালু নির্ণয় করছো, আর কখনো EAR বা কার্যকরী বা প্রকৃত সুদের হার নির্ণয় করছো, রাইট? এই 3টা কাজই করেছো, রাইট? বাট আমরা এখন তো বড় হয়েছি, কলেজে উঠেছি, রাইট? এখন কিন্তু আমাদের আরও অনেক কিছু করতে হবে, হ্যাঁ? তো এই অধ্যায়ে আমরা বেসিক্যালি যে কাজগুলো করব, ওই 9-10-এ যা যা করেছি তা তো করবই, অর্থাৎ অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা, এটা আমরা করব। দেন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা, এটাও আমরা করব। দেন কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার নির্ণয় করা, এটাও আমরা করব, ওকে? এর পাশাপাশি আমরা আরও কিছু এক্সট্রা কাজ করব। কি? আমরা বার্ষিক বৃত্তির পরিমাণ নির্ণয় করব। এই যে এটা কিন্তু একদমই নতুন একটা টার্ম, এই বার্ষিক বৃত্তি, এটা কিন্তু 9-10-এ ছিল না। বার্ষিক বৃত্তি, আমরা বার্ষিক বৃত্তি নির্ণয় করব, ওকে? এটা কি জিনিস আমি একটু পরে বলতেছি। দেন এককালীনের অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা সময়ের পরিমাণ, সুদের হার, এগুলো আমরা নির্ণয় করব। আমরা কিন্তু এর আগে সময় নির্ণয় করি নাই, ওটা প্রশ্নে দেওয়া থাকতো। সুদের হার নির্ণয় করি নাই, এটা প্রশ্নে দেওয়া থাকতো। বাট আমরা এখন যেহেতু কলেজে উঠছি, আমাদেরকে কিছু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে সময়, সুদের হার, এইগুলো ক্যালকুলেট করতে বলতে পারে, ওকে? অ্যান্ড দেন আমাদেরকে যেটা করতে হবে, এটা এককালীনের ম্যাথের ক্ষেত্রে যেমন সময়, সুদের হার নির্ণয় করতে বলতে পারে, তেমনি বার্ষিক বৃত্তির ক্ষেত্রেও সময়, সুদের হার নির্ণয় করতে বলতে পারে, ওকে? অ্যান্ড দেন আমাকে যেটা করতে বলতে পারে সেটা হলো একটা ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করতে বলতে পারে, ওকে? এটাকে লোন রিপেমেন্ট শিডিউল বলা হয়। ধরো আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি 5 বছরের জন্য, প্রতি বছর আমরা সমান সমান কিস্তি দিয়ে লোনটাকে পরিশোধ করব। তো এই যে আমি প্রতি বছর কিস্তি দিচ্ছি, কিস্তির মাধ্যমে আমি কিছুটা আসল টাকা পরিশোধ করতেছি, কিছুটা সুদ পরিশোধ করতেছি। বছরের শুরুর যেই ঋণ, বছর শেষের ঋণটা তার চেয়ে কমে যাচ্ছে। এই পুরো সিনারিওটা তুমি যে টেবিলের মাধ্যমে দেখাবা, ওই টেবিলটার নাম হচ্ছে কি? ঋণ পরিশোধ সূচি। তো তোমাকে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করতে বলতে পারে, ওকে? তাহলে দেখো, এগুলো কি এর আগে করেছো? ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করেছো? বলো, করো নাই। তোমরা কি বার্ষিক বৃত্তির অঙ্ক করেছো? করো নাই। তোমরা কি সময় নির্ণয় করেছো? করো নাই। তোমরা কি সুদের হার নির্ণয় করেছো? করো নাই। তোমরা অনেক কিছুই তোমরা 9-10-এ করো নাই। বাট কিছুটা ধারণা হয়তো তোমাদের আছে, আর যাদের নাই তাদের মানে টেনশন নেওয়ার কিছু নেই, ওকে? এগুলো আমি এখন শেখাবো। হ্যাঁ, ওকে স্যার। তো আসো, আমরা যদি অর্থের সময় মূল্য এই অধ্যায়ের ম্যাথগুলো করতে চাই, then we must need some necessary information, okay? Without this information you can't apply any kind of formula, or you can't calculate, or you can't use any mathematical applications, okay? এই ইনফরমেশনগুলো মাস্ট বি তোমার দরকার, এবং এই ইনফরমেশনগুলোকে খুব ভালো করে বুঝে তোমাকে আত্মস্থ করতে হবে, ওকে? তো আমরা যখন অর্থের সময় মূল্যের অধ্যায়টা করব, আমাদের প্রশ্নের মধ্যে টাকা দেয়া থাকবে। কি দেয়া থাকবে? টাকা। যেহেতু অধ্যায়টার নামই অর্থের সময় মূল্য, তার মানে অবশ্যই আমাদের প্রশ্নের মধ্যে কি থাকবে? অর্থ থাকবে বা টাকা থাকবে, তাই না? তো আমরা এই অধ্যায়ের দেখো স্যার, তো আমরা এই অধ্যায়ের কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন সলভ করতে যাব, তখন ম্যাথের মধ্যে কোনো টাকা যদি দেখতে পাই, এই টাকাটাকে আমরা 3টা নামে ডাকতে পারি। কয়টা নামে? 3টা নামে, ওকে? অর্থের সময় মূল্য, এই অধ্যায়ের ম্যাথে যত টাকা আছে, প্রশ্নের মধ্যে যত টাকা আছে, এই টাকাগুলোর নাম কয়টা হইতে পারে? 3টা। এই টাকাগুলোকে আমরা কয়টা নামে ডাকতে পারি? 3টা নামে। কখনো কখনো আমরা টাকাগুলোকে প্রেজেন্ট ভ্যালু নামে ডাকবো, কখনো কখনো আমরা টাকাগুলোকে ফিউচার ভ্যালু নামে ডাকবো, আবার কখনো কখনো আমরা টাকাগুলোকে এনইউটি নামে ডাকবো, ওকে? একটু আমার সাথে বলো। তাহলে এই অর্থের সময় মূল্যের অধ্যায়ে ম্যাথে আমি যদি কোনো টাকা দেখি, টাকাকে কয়টা নামে ডাকা যায়? 3টা। 1 প্রেজেন্ট ভ্যালু, 2 ফিউচার ভ্যালু, 3 এনইউটি, ওকে? তো প্রেজেন্ট ভ্যালু কাকে বলে? প্রেজেন্ট ভ্যালু মানে হলো, প্রেজেন্ট মানে কি? বর্তমান। তো বর্তমানে আমি যদি কোনো টাকা পাই, আমি যদি কোনো টাকা দেই, আমার পকেটে যে টাকা আছে, আমার অ্যাকাউন্টে যে টাকা আছে, এই টাকাগুলোকে কী নামে ডাকবো? প্রেজেন্ট ভ্যালু। ধরো আমরা কারো কাছ থেকে 5 লাখ টাকা পেলাম, বা আমরা কাউকে 8 লাখ টাকা দিলাম, বা আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা আছে, এই টাকাগুলো সবই কি? বর্তমানের টাকা। সো এই টাকাগুলোকে আমরা কী নামে ডাকবো? প্রেজেন্ট ভ্যালু, ওকে?
একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমি টাকা পাবো অথবা দিব, এই ধরনের টাকাকে আমরা কি নামে ডাকবো? ফিউচার ভ্যালু। ধরো 5 বছর পর আমরা ধরো আমরা একটা ইন্স্যুরেন্স করেছি এখন, যে মানে এখন একটা ইন্স্যুরেন্স করলাম যেখানে এখনই আমরা 5 লাখ টাকা জমা করেছি। আচ্ছা তোমরাই বলো, এই যে 5 লাখ টাকা, এই টাকাটা কখনকার টাকা? এখনকার। সেই টাকাকে আমরা কি নামে ডাকবো? প্রেজেন্ট ভ্যালু। তো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমাদের একটা চুক্তি হয়েছে। কি চুক্তি? যে 8 বছর পর কোম্পানি আমাদেরকে কি করবে? ধরো 8 লাখ টাকা ফেরত দিবে। তাহলে বলো, এই যে 8 লাখ টাকা, এই 8 লাখ টাকাটা আমরা পাবো কখন? এখন নাকি 8 বছর পর? তাহলে এই 8 লাখ টাকাটা কি এখনকার টাকা নাকি ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের পরের টাকা? ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় পরের টাকা। তাহলে এই যে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় পর আমরা এককালীন যে টাকাটা পাবো, ওই টাকাটাকে আমরা কি নামে ডাকবো? ফিউচার ভ্যালু। তাহলে আমি যে এক্সাম্পলটা দিলাম যে আমরা এখন 5 লাখ টাকা জমা করে একটা ইন্স্যুরেন্স করেছি, যেখান থেকে 8 বছর পর 8 লাখ টাকা পাওয়া যাবে। তাহলে এখানে 5 লাখ টাকা যেহেতু এখনকার টাকা, সো এটা প্রেজেন্ট ভ্যালু। আর 8 লাখ টাকা যেহেতু আমি 8 বছর পর পাবো, সেই 8 লাখ টাকাকে কি নামে ডাকা হবে? ফিউচার ভ্যালু। এছাড়াও ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে আরও একটা এক্সট্রা বেনিফিট দেবে। সেটা কি? প্রতি বছর ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে 20,000 টাকা করে বোনাস দিবে। এখন বলো, এই যে আমি 20,000 টাকা বললাম, এই 20,000 টাকা কি এখনকার টাকা? এই 20,000 টাকা কি 8 বছর পরের টাকা নাকি এই 20,000 টাকা প্রতি বছরের টাকা? তো এই যে প্রতি বছরের যে টাকাটা, এই প্রতি বছরের টাকাটাকে আমরা কি নামে ডাকবো? এনুইটি নামে ডাকবো। কি নামে ডাকবো? বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা এখন জমা করলাম কত টাকা? 5 লাখ। 8 বছর পর আমরা পাবো কত? 8 লাখ। প্রতি বছর আমরা পাবো কত? 20,000। তাহলে এই টাকাটা কি এখনকার টাকা, সো এটাকে আমরা কি বলতেছি? প্রেজেন্ট ভ্যালু। এই 8 লাখ টাকা হলো 8 বছর পরের টাকা, সো এটার নাম কি? ফিউচার ভ্যালু। আর এই 20,000 টাকা হলো কি? প্রতি বছরের টাকা, সো এটাকে আমরা কি বলবো স্যার? এনুইটি। কি বলবো? এনুইটি। ওকে, এই এনুইটির বাংলা হলো বার্ষিক বৃত্তি অথবা বার্ষিক কিস্তি। ওকে, প্রেজেন্ট ভ্যালুকে আমরা কি বলবো? বর্তমান মূল্য, পিভি। ভবিষ্যৎ মূল্যকে আমরা কি, বা ফিউচার ভ্যালুকে আমরা কি বলবো? ভবিষ্যৎ মূল্য, এভি। আর প্রতি বছরের টাকাটাকে আমরা কি বলবো? এনুইটি। কি বলবো? এনুইটি বা বার্ষিক বৃত্তি বা বার্ষিক কিস্তি, সংক্ষেপে কি স্যার? এ। তো তোমাদের আবার একটা মিসকনসেপশনও গ্রো করছে, যেহেতু আমি বললাম প্রতি বছরের টাকাকে এনুইটি বলে। তো প্রতি বছরের টাকাকে যেমন এনুইটি বলে, ওইরকম প্রতি মাসের টাকাকেও এনুইটি বলে, প্রতি সপ্তাহের টাকাকেও কি বলে? এনুইটি বলে। অর্থাৎ এনুইটির দুইটা বৈশিষ্ট্য আছে, স্পেশাল দুইটা বৈশিষ্ট্য আছে। এক হলো একটা নির্দিষ্ট সময় পর পর, দুই তুমি যদি একই পরিমাণ টাকা পাও বা দাও একটা নির্দিষ্ট সময় পর পর, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি পাও বা দাও, আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ ঘটে, এই আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহটাকে কি বলা হবে? এনুইটি। তাহলে এনুইটির বৈশিষ্ট্য কয়টা? সময়ের ব্যবধানটা কি হইতে হবে? সমান হইতে হবে। দুই, টাকার পরিমাণটা কি হইতে হবে? সমান হইতে হবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই এনুইটির ধারণাটাকে আরো ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, যেমন ধরো সাপোজ এখানে আমি এরকম লিখলাম, ধরো এটা হলো বছর। আচ্ছা ধরো এটা হলো বছর। হ্যাঁ, 1 2 3 4 5। ওকে, আর এটা হলো টাকা। হ্যাঁ, ধরো 50 50 50 50 50। সাপোজ আমরা একটা অ্যাকাউন্ট খুলেছি, ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টে 1 বছর পর কত জমা করলাম? 50 টাকা, বা ধরো 50,000 টাকা। 2 বছর পর 50,000, 3 বছর পর 50,000, 4 বছর পর 50,000, 5 বছর পর 50,000। ওকে, এখন বলো এখানে আমাদের সময়ের ব্যবধানটা কি? সেম না? এখানে সময়ের ব্যবধানটা কি? সেম। 1 বছর 1 বছর। এখানে ব্যবধান কত বলো? এখানে ব্যবধান কত? 1 বছর। এখানে 1 বছর, এখানে 1 বছর, এখানে 1 বছর। তার মানে আমার সময়ের ব্যবধানটা কি? সেম। আবার টাকার পরিমাণগুলো কি? সেম। তাহলে এই টাকাগুলোকে, এই সবগুলো টাকাকে আমরা কি নামে ডাকবো? এনুইটি। কি নামে ডাকবো? এনুইটি। কারণ দুইটার কন্ডিশনই কি হয়েছে? ফিল আপ হয়েছে। আমার সময়ের ব্যবধানটা কি? সেম,
আবার টাকার পরিমাণটাও কি সেম। তাহলে সময়ের ব্যবধানে একই পরিমাণ টাকা যদি আমরা পাই বা দেই, এই টাকাগুলোকে কি নামে ডাকা হবে? অর্থাৎ আমি এই 50 টাকাকে কি বলবো? দ্বিতীয় বছরের 50 টাকাকে, তৃতীয় বছরের 50 টাকাকে, বুঝছো? এবার আসো, ধরো টাকা আমি সেমই দিলাম বা পেলাম, কিন্তু ধরো প্রথম বছর, এটা তৃতীয় বছর, এটা চতুর্থ বছর, এটা সপ্তম বছর, ধরো এটা হলো 15তম বছর। এখন বলো টাকার পরিমাণ কি সেম না? কিন্তু সময়ের ব্যবধানটা কি সেম হয়েছে? নো। এখানে সময়ের ব্যবধান কত বলো? 2, এখানে 1, এখানে কত? 3, এখানে কত? 8। তাহলে আমি প্রথম বছর মানে 1 বছর পর 50 টাকা ব্যাংকে জমা করলাম, 3 বছর পরেও 50 টাকাই করলাম, 4 বছর পরেও 50 টাকা করলাম, 7 বছর পরেও 50 করলাম, 8 বছর পরেও আমি ব্যাংকে কত টাকা জমা করলাম? 50 টাকাই জমা করলাম। তবে আমি ব্যাংকে জমা করতেছি একই টাকা, একই পরিমাণ, সমপরিমাণ টাকা আমি জমা করতেছি, কিন্তু আমি কি সময়ের ব্যবধানে করতেছি? সময়ের ব্যবধানটা কি এখানে সমান না অসমান হয়ে গেছে? তাহলে বলো তো আমি কি এগুলাকে এনুইটি বলবো নাকি বলবো না? না, এখন কিন্তু আর এগুলাকে এনুইটি বলা যাবে না। এই 50 টাকাগুলো যদিও সমান প্রতিবার, কিন্তু সময়ের ব্যবধান তো সমান না। তো এনুইটি বলতে গেলে 2টা শর্ত ফিল আপ করতে হবে। 1, সময়ের ব্যবধান কি হতে হবে? সমান। 2, টাকার পরিমাণ কি হতে হবে? সমান। এখানে টাকার পরিমাণ সমান, কিন্তু সময়ের ব্যবধানটা কি? অসমান। তাহলে 2টা কন্ডিশন ফিল আপ হয় নাই। দ্যাটস ওয়াই আমি এগুলাকে কি বলবো জানো? এগুলাকে আমরা বলবো মিশ্র নগদ প্রবাহ। কি বলবো স্যার? মিশ্র নগদ প্রবাহ বলবো। এগুলাকে আর এনুইটি বলা যাবে না। ক্লিয়ার? আবার আসো, ধরো সময়ের ব্যবধান আমার সমান 1, 2, 3, 4, 5। তার মানে এখানে সময়ের ব্যবধানটা সমান আছে, রাইট? সমান আছে না? কিন্তু ধরো আমি এখানে 50, এখানে 60, হ্যাঁ এখানে ধরো 80, হ্যাঁ এখানে ধরো 40, এখানে ধরো 50, এভাবে আমি মনে করো ব্যাংকে জমা করলাম। তাহলে 1 বছর পর পরই আমি ব্যাংকে জমা করেছি, বা প্রতি বছর আমি ব্যাংকে জমা করেছি, বাট প্রতি বছর কি আমি সেম টাকা জমা করেছি? তো এই টাকাগুলা কি সমান? তাহলে এটা যদিও প্রতি বছরেরই টাকা এইগুলা, বাট টাকাগুলার অ্যামাউন্ট কি না? সমান না। সো আমি কি এগুলাকে এনুইটি বলতে পারবো না? এগুলাকে আমি কি নামে ডাকবো? মিশ্র নগদ প্রবাহ। ক্লিয়ার? তাহলে এনুইটি হতে গেলে কি হইতে হবে? 2টা শর্ত পূরণ করতে হবে। 1, সময়ের ব্যবধানটা কি হবে? সমান। আর 2, প্রতিবার একই পরিমাণ টাকা হতে হবে। সময়ের ব্যবধানটা যদি এলোমেলো হয়ে যায়, তাহলে একই টাকা জমা করলে বা পেলেও ওই টাকাকে কি বলা যাবে না? এনুইটি বলা যাবে না। 2, সময়ের ব্যবধান অসমান কিন্তু একই পরিমাণ টাকা, ওই টাকাকেও কি বলা যাবে না? এনুইটি বলা যাবে না। ওকে, তাহলে আমরা কি এনুইটিটা বুঝতে পেরেছি? তোমাদের 19 এর জন্য এনুইটিটা দেয় নাই, কারণ এটা একটু ক্রিটিক্যাল। মানে সিম্পল, প্রেজেন্ট ভ্যালু চেনা খুবই সহজ এখনকার টাকা, ফিউচার ভ্যালু চেনা খুবই সহজ ভবিষ্যতের টাকা, বাট এনুইটিটার চেনাটা কি একটু টাফ। তাহলে আমরা এনুইটি কাকে বলবো, বা বার্ষিক বৃত্তি, বার্ষিক কিস্তি কাকে বলবো? যে প্রতি বছর একই পরিমাণ টাকা পেলে বা দিলে ওই টাকাটাকে কি বলবো? এনুইটি। এই সংজ্ঞাটাকে আমরা আরেকটু ইলাবোরেট করবো, আরেকটু বড় করব। হ্যাঁ, এখানে আমি বলছি প্রতি বছর। যদি বিষয়টা এমন হয় যে প্রতি মাসে আমি একই পরিমাণ টাকা পাচ্ছি বা দিচ্ছি, এটাকেও আমরা এনুইটি বলবো। প্রতি সপ্তাহে আমরা একই পরিমাণ টাকা পাচ্ছি দিচ্ছি, এটাকেও আমরা কি বলবো? এনুইটি বলবো। তাহলে প্রতি সপ্তাহের সমপরিমাণ টাকাকে কি বলা হবে? প্রতি মাসের সমপরিমাণ টাকাকে কি বলা হবে? প্রতি 2 মাস পর পর সমপরিমাণ টাকাকে কি বলা হবে? প্রতি 3 মাস পর পর সমপরিমাণ টাকাকে কি বলা হবে? প্রতি 6 মাস পর পর সমপরিমাণ টাকাকে কি বলা হবে? প্রতি বছরের সমপরিমাণ টাকাকে কি বলা হবে? এনুইটি। এরা সবাই কি? এনুইটি। সংক্ষেপে এদেরকে আমরা কি বলবো? এ। কি বলবো স্যার? এ। তাহলে আমরা টাকাকে কয়টা নামে ডাকতে পারি বলো তো? 3টা। পিভি, এভি, এ। ওকে, যদিও আমি এখানে লিখি নাই, এটা মনে হয় বাদ পড়ে গেছিল। আচ্ছা, আমি এখানে একটু লিখে দিই। এটা হলো বার্ষিক বৃত্তি। ওকে, বার্ষিক বৃত্তি। এই বার্ষিক বৃত্তিকে আমরা কি বলবো স্যার? এনুইটি। সংক্ষেপে হচ্ছে কি? এ। ওকে স্যার? আচ্ছা, তাহলে আমরা লাস্টবার রিভিউ করি। এই অধ্যায়ের ম্যাথগুলো যখন আমরা সলভ করব,
তখন ম্যাথের মধ্যে বা প্রশ্নের মধ্যে আমরা যদি কোনো একটা টাকা পাই, ওই টাকাটাকে আমরা কি নাম দিতে পারি? পিভি, যদি টাকাটা এখনকার হয়। অথবা আমরা কি নাম দিতে পারি? এফভি, যদি টাকাটা ভবিষ্যতের হয়। অথবা আমরা কি নাম দিতে পারি? এনুইটি, যদি টাকাটা প্রতি বছরের হয় বা প্রতি মাসের হয় বা প্রতি সপ্তাহের হয় বা দ্বিমাসিক হয় বা ত্রৈমাসিক হয়। ওই যে 2 মাস পরপর মানে দ্বিমাসিক, 3 মাস পরপর মানে কি ত্রৈমাসিক, বা অর্ধবার্ষিক বা ষান্মাসিক হয়। ওই যে 6 মাস পরপর হলে অর্ধবার্ষিক বা ষান্মাসিক। ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে স্যার। আচ্ছা ওকে, তো গেল এই পার্টটা, পিভি এফভি আর এনুইটি গেল। এবার দেখো আমরা এই অধ্যায়ে আর কি ইনফরমেশন ব্যবহার করব? মেয়াদকাল। যেমন ধরো আমি 5 বছরের জন্য 5 লাখ টাকা ব্যাংকে জমা করেছি। তাহলে এখানে এই যে আমি 5 লাখ টাকা ব্যাংকে জমা করলাম, কয় বছরের জন্য? এই 5 বছরকে আমরা কি বলবো? মেয়াদকাল। এটাকে সংক্ষেপে আমরা কি দ্বারা প্রকাশ করব? এন। এটা ছোট হাতের এন দ্বারাই প্রকাশ করা হয়, যদি আমি এখানে বড় হাতের এন লিখে রাখছি, বাট এটা আমরা বেসিক্যালি ম্যাথে ছোট হাতের এনকে ব্যবহার করি। হ্যাঁ, তাহলে মেয়াদকাল। দেন আমরা সুদের হার, এই ধারণাটাকে ব্যবহার করব। যেমন আমি যদি ব্যাংকে টাকা জমা করি, ব্যাংক আমাকে কি দিবে বলো? সুদ, তাই না? তো সুদের হার, এটাকে ইংলিশে কি বলা হয়? ইন্টারেস্ট রেট। আর সংক্ষেপে কি হবে? ছোট হাতের আই। আবার কখনো কখনো আমাদের প্রশ্নের মধ্যে সুদের হার দেয়া থাকে না, কি দেয়া থাকে? বাট্টার হার। কি থাকে? ওই যে ভবিষ্যতের টাকাকে বর্তমান মূল্যে কনভার্ট করার জন্য, ধরো 5 বছর পরের 10 লাখ টাকা আজকে কত? 5 বছর পরের 10 লাখ টাকা, এটা কি? ফিউচার ভ্যালু। এই ফিউচার ভ্যালুটাকে তুমি যদি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে চাও, অর্থাৎ 5 বছর পরের 10 লাখ টাকার আজকের মূল্য নির্ণয় করতে চাও, তাহলে কিন্তু আর তুমি সুদের হার ব্যবহার করবে না, তখন তুমি কি ব্যবহার করবা? বাট্টার হার। কি ব্যবহার করবা? এই বাট্টার হারকে আমরা কি বলি? ডিসকাউন্ট রেট, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? আর। আবার মুনাফার হারও দেয়া থাকতে পারে, যেটাকে আমরা কি বলবো? আর। আচ্ছা, এরপর কি দেয়া থাকে? সুযোগ ব্যয়। কি দেয়া থাকে? সুযোগ ব্যয়। অনেক সময় আমাদের কোয়েশ্চেনে সুযোগ ব্যয় দেয়া থাকে বা অপরচুনিটি কস্ট দেয়া থাকে। সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয় হলো, ধরো তোমার ব্যাংকের 10 লাখ টাকা জমা আছে, এই টাকার উপর প্রতি বছর তুমি 10% ইন্টারেস্ট পাচ্ছ। এখন যদি টাকাটা উঠিয়ে, ব্যাংক থেকে উঠিয়ে তুমি যদি বিজনেসে ইনভেস্ট করো, আচ্ছা বলো তো, তুমি কি ওই যে 10% ইন্টারেস্ট পেতা ব্যাংক থেকে, ওইটা কি আর পাবা? তাহলে ব্যাংকে যতদিন তোমার 10 লাখ টাকা ডিপোজিট করার ছিল, ততদিন তুমি 10% ইন্টারেস্ট পেয়েছো। ওই 10 লাখ টাকা উঠিয়ে যখন তুমি একটা বিজনেস স্টার্ট করবা, তুমি কিন্তু ব্যাংকের 10% ইন্টারেস্ট পাওয়া মিস করবা, ওই 10% আর পাবা না। তো এই যে টাকাটা ব্যবসা ইনভেস্ট করার জন্য তুমি ব্যাংকের 10% ইন্টারেস্ট থেকে বঞ্চিত হচ্ছ, এটাই হলো তোমার অপরচুনিটি কস্ট। বুঝাতে পারছে? এটা তোমার 10 লাখ টাকা ছিল কোথায়? ব্যাংকে। প্রতি বছর তুমি 1 লাখ করে পেতা 10% ইন্টারেস্ট। ওই 10 লাখ উঠিয়ে যদি ব্যাংকে মানে তোমার ব্যবসায় ইনভেস্ট করো, ব্যাংকে আর তোমাকে 1 লাখ টাকা করে দিবে প্রতি বছর। তার মানে এই যে 1 লাখ করে তোমার আয় হতো, এই আয়টা থেকে তুমি কি হচ্ছ? বঞ্চিত হচ্ছ। এই যে 1 লাখ টাকা করে প্রতি বছর আয় থেকে বঞ্চিত হচ্ছ, এই 1 লাখ টাকাই হচ্ছে তোমার, বা এই 10% হচ্ছে তোমার সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। ওকে, অর্থাৎ একটা জায়গায় ইনভেস্ট করার কারণে আরেকটা জায়গার যে আয়টা তুমি মিস করতেছো, ওই মিস হয়ে যাওয়া আয়টাই হলো গ্রহণকৃত বিনিয়োগের সুযোগ ব্যয়। ওকে, এরপরে মূলধন ব্যয়। তুমি ব্যবসায় ধরো টাকা খাটিয়েছো কি করে? ব্যাংক থেকে ঋণ নিয়ে। তো ব্যাংক তোমাকে ফ্রিতে ঋণ দিয়েছে, তোমাকে পার ইয়ার কি করতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। এটাকেই বলা হয় কি? মূলধন ব্যয়। অথবা শেয়ার বিক্রি করে তুমি টাকা কালেক্ট করছো, যারা শেয়ার কিনেছে শেয়ার হোল্ডার, তাদেরকে ডিভিডেন্ড দিতে হবে। তাহলে তুমি তোমার ব্যবসার মূলধনটা হয় ঋণ নিয়ে কালেক্ট করেছো, না হলে মালিকদের কাছ থেকে কালেক্ট করেছো। তো মালিকদেরকে কি করতে হবে? ইউ হ্যাভ টু পে ডিভিডেন্ড। ওকে, আর যারা ডেট হোল্ডার বা লোন প্রোভাইডার, তাদেরকে তোমার কি করতে হবে? ইউ হ্যাভ টু পে ইন্টারেস্ট। তাহলে এই যে ঋণকৃত মূলধন বা মালিকানা মূলধন ব্যবহার করার কারণে তুমি যে ইন্টারেস্ট দিচ্ছ বা যে ডিভিডেন্ড দিচ্ছ, দোজ আর কল ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়। এটাকেও আমরা কি দ্বারা প্রকাশ করব? কে দ্বারা? প্রত্যাশিত আয়ের হার। তুমি ব্যবসা থেকে যে আয়টা আশা করতেছ, সেটা হলো কি? প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার। এটাকেও আমরা কি বলবো? কে। তাহলে দেখো, আমরা এই অর্থের সময়মূল্য অধ্যায়টা যখন করব, তখন অঙ্কের মধ্যে কখনো কখনো সুদের হার দেয়া থাকবে, যেটাকে আমরা ছোট হাতের আই বলবো।
কখনো বাট্টার হার দেয়া থাকবে যেটাকে আমরা ছোট হাতের আর বলবো, আবার কখনো মূলধন ব্যয় বা সুযোগ ব্যয় দেয়া থাকবে যেটাকে আমরা কি বলবো, কে বলবো, আই আর কে। এখন তুমি যদি এইভাবে আই আর কে আলাদা আলাদা করে ব্যবহার করো তাও রাইট, আর যদি সবাইকেই তুমি আই বলো তাও রাইট, বুঝছো? কারণ এই তিনোটার কাজ কি, সেম। সুদের হারের কাজ হলো যা, বাট্টার হারের কাজও কি তাই, মূলধন ব্যয়ের কাজও কি তাই, তিনোটার কাজ কি সেম, জাস্ট নাম হচ্ছে কি আলাদা বা ধরন আলাদা, কাজ সেম। তোমাদের অনেকের মাথায় এটা ঢুকে নেই। আচ্ছা ধরো আমি গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, রাইট, যে আমরা কি করব, লেবুর শরবত বানাবো। তো লেবুর শরবত বানানোর জন্য আমরা গ্লাসের মধ্যে কি করলাম, লেবু দিলাম। এখন যদি চিনি দেই, বলো লেবুর শরবত হবে নাকি হবে না? যদি আমরা চিনি না দিয়ে আখের গুড় দেই, হবে নাকি হবে না? আচ্ছা যদি আমরা আখের গুড় না দিয়ে মধু দেই, হবে নাকি হবে না? তো চিনি দিলেও চিনি শরবত হবে, গুড় দিলেও চিনির কি হবে, লেবুর শরবত হবে, আবার মধু দিলেও কি হবে, লেবুর শরবত হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে দেখো চিনি, গুড়, মধু এরা কি একই জিনিস? এরা কি এক? আমি যদি তোমার বলি মধু আনো, তুমি কি চিনি আনবা? আমি যদি বলি চিনি আনো, তুমি কি গুড় আনবা? এরা জিনিস কি এক না আলাদা? কাজটা কি সেম। তিনজনের কাজ হলো কি, মিষ্টি বানানো, কাজ এক কিন্তু জিনিস তিনটা কি আলাদা। তো এই কারণেই আমি বললাম যে তুমি তিনোটাকেই যদি আই বলো, তিনোটাকেই যদি কে বলো, তিনোটাকেই যদি আর বলো, তোমার ম্যাথ যে কাটা যাবে বিষয়টা এমন না, বাট না বলাটাই বেটার। আমরা ইন্টারেস্ট রেট দেখলে আই বলবো, ডিসকাউন্ট রেট দেখলে আর বলবো, আর কস্ট অফ ক্যাপিটাল দেখলে কে বলবো, ওকে। বাট যদি তুমি তিনোটাকেই আই বলো, তিনোটাকেই আর বলো, তিনোটাকেই কে বলো, তাহলে তোমার অঙ্ক হবে। বুঝতে পেরেছো সবাই? গুড। এরপর আমাদের যে ইনফরমেশনটা দরকার হবে সেটা হলো প্রতি বছর সুদ চক্রবৃদ্ধির সংখ্যা। আচ্ছা যদি বিষয়টা এমন হয়, ধরো আমি ব্যাংকে টাকা জমা রেখেছি, ব্যাংক আমাকে 12% সুদ প্রদান করে, ওকে। ব্যাংক আমাকে প্রতি বছর কয় পার্সেন্ট সুদ দেয়? 12%। এখন ব্যাংক যদি বার্ষিক ভিত্তিতে সুদ দেয়, বার্ষিক ভিত্তিতে মানে কি, বছর শেষে একবারে, তাহলে বলো তো ব্যাংক এই সুদটা কয়বার গণনা করবে? একবার। আমরা ব্যাংকে টাকা জমা রেখেছি, কন্ডিশন হলো ব্যাংক আমাদেরকে 12% সুদ দিবে। এখন এই সুদটা ব্যাংক কিভাবে গণনা করবে? বার্ষিক ভিত্তিতে। কিভাবে? অর্থাৎ বছর শেষ। তাহলে বলো তো বছরে ব্যাংক কয়বার সুদ গণনা করবে? এই যে ব্যাংক বছরে একবার সুদ গণনা করলো, এই একটাই হলো কি এম, অর্থাৎ সুদ গণনার সংখ্যা বা সুদ চক্রবৃদ্ধির সংখ্যা। আচ্ছা যদি ব্যাংক বলে না 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 তোমাকে বার্ষিক ভিত্তিতে সুদ দেওয়া হবে না, তোমাকে অর্ধবার্ষিক ভিত্তিতে দেওয়া হবে। কিভাবে? অর্ধবার্ষিক মানে কি, 6 মাস পর পর। তাহলে বলো তো এই 12% সুদ ব্যাংকে আমাকে একবারে দিবে? কয়বারে দিবে? আচ্ছা দুইবার, প্রতিবার কি 12% করে দিবে? জি না, তাহলে তো 24% হয়ে যাবে। তাহলে 12%ই দিবে, বাট প্রথম 6 মাস পর 6%, পরের 6 মাস পর 6%, মানে বছরে আমাকে মোট 12% দিবে, বাট কয়বারে দিবে? 6%, 6%। তাহলে অর্ধবার্ষিক মানে কি 6 মাস পর পর। তাহলে ব্যাংক সুদ কি একবার গণনা করতেছে না দুইবার? তাহলে ব্যাংক সুদ গণনা করতেছে দুইবার, বা ব্যাংক সুদ চক্রবৃদ্ধি করতেছে দুইবার। সো সুদ চক্রবৃদ্ধির সংখ্যা এখানে এম কত? 2। আচ্ছা যদি ব্যাংক বলে যে না তোমাকে অর্ধবার্ষিক না, তোমাকে ত্রৈমাসিক ভিত্তিতে দেওয়া হবে। কিভাবে? ত্রৈমাসিক মানে কি 3 মাস পর পর, অর্থাৎ 3 মাস যাবে 3% দিবে, আবার 3 মাস যাবে 3% দিবে, আবার 3 মাস যাবে 3% দিবে, আবার 3 মাস যাবে 3% দিবে। তাহলে 12% সুদ ব্যাংক আমাকে একবারে দিবে? কয়বারে দিচ্ছে? তাহলে এখানে চক্রবৃদ্ধির সংখ্যা কত হলো? 4 বার। আর যদি ব্যাংক বলে না না তোমাকে মাসিক ভিত্তিতে দেওয়া হবে, অর্থাৎ 1 মাস যাবে 1%, আবার 1 মাস যাবে 1%, আবার 1 মাস যাবে 1%, এভাবে 12% সুদ ব্যাংক আমাকে কয়বারে দিবে? 12 বারে। সেই ক্ষেত্রে সুদ গণনার সংখ্যাটা কত হবে? 12 বার, রাইট? এই যে আমি বলতেছি ব্যাংক বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে একবার সুদ দিচ্ছে বা সুদ একবার গণনা করছে, এটাই হলো এম। বা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ব্যাংক দুইবার সুদ গণনা করতেছে, এটাই হলো কি এম। বা ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ব্যাংক 4 বার সুদ গণনা করছে, এটাই কি এম। বা মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ব্যাংক 12 বার সুদ গণনা করতেছে, এটাই কি এম। তাহলে এম দ্বারা আমরা কি বুঝতেছি? যে
আমরা যে টাকা জমা রেখেছি ব্যাংকে, ওই টাকার উপর ব্যাংক বছরে কয়বার ইন্টারেস্ট গণনা করতেছে, অথবা আমরা ব্যাংকের থেকে যে ঋণ নিয়েছি এই ঋণের উপর ব্যাংক বছরে কয়বার সুদ ধার্য করতেছে, সেই সংখ্যাটাকেই আমরা কি বলবো? এম। বুঝছো? এম এর আরেকটা মানে আছে। আরেকটা মানে হলো, ধরো আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি যেখানে প্রতি বছরে আমরা কি করি? টাকা জমা করি। তাহলে বছরে আমরা কয়বার? বার্ষিক ভিত্তিতে ধরো আমরা 1 লাখ টাকা জমা করি বা 12 লাখ টাকা জমা করি। আমরা একটা অ্যাকাউন্ট খুললাম যে অ্যাকাউন্টে বার্ষিক ভিত্তিতে আমরা কত টাকা জমা করি? 12 লাখ। তো বলো তো আমরা কয়বার টাকা জমা করলাম, কয়বার কিস্তি দিলাম? আর যদি আমি মাসিক ভিত্তিতে 12 লাখ জমা করি, তাহলে কি বছরে আমি একবার জমা করবো না 12 বার? আমরা যদি অর্ধবার্ষিক ভিত্তিতে 12 লাখ জমা করি, তো 12 লাখ কি আমি একবার জমা করবো না, কয়বার? তাহলে এই যে আমরা মানে যে কিস্তি দিচ্ছি ব্যাংকে, এই কিস্তির সংখ্যাটাকেও কি বলা হবে? এম বলা হবে। তাহলে এম বিষয়টা কি? এম হচ্ছে আমরা বছরে কতবার ব্যাংকে টাকা জমা করতেছি, বা বছরে কতবার আমরা কিস্তি প্রদান করতেছি, বা আমাদের জমাকৃত টাকার উপর ব্যাংক কতবার সুদ ধার্য করতেছে, বা আমাদের ঋণের উপর ব্যাংক কতবার সুদ ধার্য করতেছে বা গণনা করতেছে, এই সংখ্যাটাকেই আমরা কি বলবো স্যার? এম। এই সংখ্যাটাকে আমরা কি বলবো? এম। ওকে, এখন আমি একটা ছোট্ট জিনিস দেখাই তোমাদেরকে, এম রিলেটেড একটা জিনিস আমি দেখাই। হ্যাঁ, এই আমি যেটা লিখছি এটাই, এই যে দেখো এখানে একটা নোট আছে। তো এম এর মান কিন্তু ফিক্সড না, এম এর মান কি হয়? চেঞ্জ হয়। ওকে, এম দেখো যদি মাসিক চক্রবৃদ্ধি বলা হয়, সেক্ষেত্রে এম এর মান কত হবে? 12 বার। মাসিক কথাটার মানে কি জানো? 1 মাস পর পর। তো আমরা টোটালি মানে আমাদের টোটাল বলতে আমরা 1 বছরকেই চিন্তা করব। হ্যাঁ, মানে আমরা বার্ষিক ভিত্তিতেই চিন্তা করি। তো বছরে কয় মাস? 12 মাস। ব্যাংক যদি 1 মাস পর পর সুদ গণনা করে বা সুদ চক্রবৃদ্ধি করে, তাহলে বছরে কয়বার গণনা করবে? 12 বার। তার মানে এম হবে কত? 12। আর ব্যাংক যদি দ্বিমাসিক চক্রবৃদ্ধি করে, অর্থাৎ দ্বি মানে 2, তো দ্বিমাসিক মানে 2 মাস পর পর, তো ব্যাংক যদি 2 মাস পর পর চক্রবৃদ্ধি করে, তাহলে বছরে কয়বার সুদটাকে গণনা করবে? 6 বার। তাহলে এম এর মান কত হবে? 6। ব্যাংক যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি করে, ত্রৈমাসিক মানে কি? 3 মাস পর পর, তাহলে বছরে কয়বার করবে? সো এম এর মান কত হবে বলো? 4। আচ্ছা, ব্যাংক যদি অর্ধবার্ষিক বা ষান্মাসিক চক্রবৃদ্ধি করে, অর্থাৎ 6 মাস পর পর চক্রবৃদ্ধি করে, তাহলে বছরে কয়বার করবে? 2 বার। সেক্ষেত্রে এম এর মান কত হবে? 2। ব্যাংক যদি সাপ্তাহিক চক্রবৃদ্ধি করে, তাহলে কতবার চক্রবৃদ্ধি করবে? 52 বার। তার মানে এম এর মান কত হবে? 52। আর ব্যাংক যদি প্রতিদিন চক্রবৃদ্ধি করে, দৈনিক চক্রবৃদ্ধি করলে, তাহলে বছরে 365 দিন, সো 365 বার চক্রবৃদ্ধি করবে, সো এম এর মান কত হবে? 365। ক্লিয়ার? তাহলে আমরা কি এম সম্পর্কে বুঝতে পারলাম? আর যদি বার্ষিক চক্রবৃদ্ধি করে, তাহলে বছরে 1 বার, তখন এম এর মান কত হবে? 1। ক্লিয়ার? ওকে, ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকুক। আচ্ছা, আমরা তো এটা নিয়ে আলাপ করেছিলাম না, এতটুকু নিয়ে। আচ্ছা, দেন আমরা এই জিনিসগুলো নিয়েও আলোচনা করেছিলাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা আজকে এটা স্টার্ট করবো, তাই না? আচ্ছা, তো দেখো আমি এই জায়গায় একটু সামারিটা নিই। তো যাই হোক, এই প্রয়োজনীয় তথ্যগুলো আমরা আলোচনা করলাম। ওকে, তো এই প্রয়োজনীয় তথ্যগুলো আলোচনা করে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি এই অধ্যায়ের ম্যাথগুলো করতে চাই, তাহলে আমাদের পিভি নামক তথ্যটার প্রয়োজন হবে, এফভি নামক তথ্যটার প্রয়োজন হবে, এনইটি নামক তথ্যটার প্রয়োজন হবে, এন নামক তথ্যটার প্রয়োজন হবে, আই নামক তথ্যটার প্রয়োজন হবে, এবং এম নামক তথ্যটার প্রয়োজন হবে। ওকে, আমি যত কথা বলেছি এগুলো বোঝার জন্য, থিওরির জন্য। ওকে, বাট বেসিক্যালি আমাদের দরকার হবে এই 6টা ইনফরমেশন। এই 6টা ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা আমাদের সমস্ত রকম ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করব। ওকে, তাহলে টাইম ভ্যালু অফ মানি, এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করার জন্য আমার কি লাগবে বলো? পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। আর কি লাগবে? এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু, এ অর্থাৎ এনইটি, এন অর্থাৎ কি? নাম্বার অফ ইয়ার্স, বছর, আই মানে কি? ইন্টারেস্ট রেট, আর কি লাগবে? এম অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা। ওকে স্যার,
আমার সাথে আবার বলো, কি লাগবে? পিভি বা বর্তমান মূল্য, এফভি বা ভবিষ্যৎ মূল্য, এ বা বার্ষিক কিস্তি এনুইটি, আর কি লাগবে? এন অর্থাৎ বছর সংখ্যা, মেয়াদকাল, আই মানে কি? সুদের হার, আর এম হচ্ছে কি? এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা বা সুদ গণনার সংখ্যা বা কিস্তি প্রদানের সংখ্যা। বছরে যতবার সুদ দিচ্ছি, যতবার কিস্তি দিচ্ছি, যতবার সুদ গণনা করা হচ্ছে, সেই সংখ্যাটাকে আমরা কি বলবো স্যার? এম। ওকে, এইখানে কোনোটা নিয়ে প্রবলেম নাই, এই দুইটাকে নিয়ে তুমি একটুখানি কনফিউজড হতে পারো। হ্যাঁ, যেমন আইকে আমরা বলি কি? ইন্টারেস্ট রেট, সুদের হার। তো অনেক সময় তুমি চাইলে আইকে বাট্টার হার নামেও মানে এক্সপ্রেস করতে পারো, আয়কে মূলধন ব্যয়ও বলতে পারো, আয়কে সুযোগ ব্যয়ও বলতে পারো। ওকে, আমরা তো জানি যেমন সুদের হার হচ্ছে আয়, বাট্টার হার হচ্ছে আর, মূলধন ব্যয় হচ্ছে কে, সুযোগ ব্যয় হচ্ছে কে। তো তুমি এইভাবে এক একটার জন্য এক একটা সিম্বল ইউজ না করে বা চিহ্ন ইউজ না করে তুমি চাইলে কি করতে পারো? সবার জন্যই আয়কে ব্যবহার করতে পারো। অর্থাৎ আয় সুদের হার, আয় বাট্টার হার, আয় মূলধন ব্যয়, আয় সুযোগ ব্যয়, আয় প্রয়োজন আয়ের হার, আয় প্রত্যাশিত আয়ের হার, এই সব কিছুকেই তুমি কী নামে রাখতে পারো? আয়। আবার বছরে কয়বার সুদ গণনা করা হলো সেই সংখ্যাটা যেমন এম, বছরে কতবার কিস্তি প্রদান করা হলো সেই সংখ্যাটাও কি? এম। আই থিঙ্ক তোমাদের আর কোনো ডাউট নেই, আছে? নো। তাহলে আমরা এই ম্যাথ করতে গেলে এই 6টা ইনফরমেশনই ব্যবহার করব। অর্থাৎ টাইম ভ্যালু অফ মানির ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা কয়টা চিহ্ন ইউজ করব? 6টা। পিভি, এফবি, এ, এন, আই, এম। এইগুলোকে সাজিয়ে সাজিয়ে আমরা যত ফর্মুলা আছে সমস্ত ফর্মুলাগুলোকে তৈরি করব। ওকে স্যার, বুঝতে পেরেছ? গুড। দেখো এইখানে আমরা কি নিয়ে আলোচনা করতেছি। তো আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে যত টাকা দেয়া থাকবে এই টাকাগুলোকে আমরা কখনো পিভি, কখনো এফভি, আর কখনো এনুইটি নামে ডাকবো, রাইট? আমাদের কোয়েশ্চেনের মধ্যে যে টাকাগুলো দেয়া থাকবে এই টাকাগুলোকে কখনো কি বলবো? পিভি, কখনো এফভি, কখনো এনুইটি। ওকে, তার মানে এটা হলো টাকার ধরন। এটা কি? টাকার ধরন। ওকে, তাহলে টাকার কয়টা ধরন? 3টা। এখন তুমি যখন অর্থের সময় মূল্যের ম্যাথগুলো সলভ করবে, টাকার ধরনটা যেমন তোমাকে বুঝতে হবে, ঠিক তেমনি তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো অঙ্কের ধরন। কি স্যার? অঙ্কের ধরন বা অঙ্কের প্যাটার্ন। ওকে, তো আমরা টাইম ভ্যালু অফ মানির যত অঙ্ক সলভ করবো, এই সবগুলো অঙ্ককে আমরা 2টা প্যাটার্নে বিভক্ত করতে পারি বা 2টা ভাগে বিভক্ত করতে পারি। কয়টা? 2টা। যদি আমরা দেখি আমাদের কোয়েশ্চেনের মধ্যে অ্যানুইটিয়াস, তাহলে আমরা ধরে নেব এই অঙ্কটা হলো এনুইটির অঙ্ক। কিসের অঙ্ক? আর যদি দেখি না আমাদের কোয়েশ্চেনের মধ্যে এনুইটি দেয়া নাই, তাহলে আমরা ধরে নিব অঙ্কটা হলো লামসামের অঙ্ক। কিসের অঙ্ক? লামসামের অঙ্ক। ওকে, তাহলে আমরা অর্থের সময় মূল্যের অঙ্কগুলো কয়টা টাইপে বিভক্ত করব বা সমস্ত অঙ্ককে কয়টা ভাগে বিভক্ত করব? কিছু অঙ্ক হলো এককালীন বা লামসামের অঙ্ক, আর কিছু অঙ্ক হলো এনুইটি বা বার্ষিক বৃত্তির অঙ্ক। ওকে, কিছু অঙ্ককে আমরা এককালীনের নিয়মে সলভ করব বা এককালীনের ফর্মুলা ইউজ করে সলভ করব। আবার কিছু অঙ্ককে আমরা এনুইটির নিয়মে বা বার্ষিক কিস্তির নিয়মে বা এনুইটির ফর্মুলা অ্যাপ্লাই করে সলভ করব। ওকে, ধরুন আমরা একটা কোয়েশ্চেন দেখলাম, এই কোয়েশ্চেনটা পড়ে অ্যাট ফার্স্ট আমাকে ডিসাইড করতে হবে এই অঙ্কটা কি এককালীনের নিয়মের অঙ্ক নাকি এই অঙ্কটা বার্ষিক কিস্তির অঙ্ক। ওকে, এটা অ্যাট ফার্স্ট আমাকে ডিসাইড করতে হবে। যদি আমি দেখি হ্যাঁ অঙ্কটা এককালীনের, সেক্ষেত্রে আমি প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু নির্ণয় করার জন্য এককালীনের ফর্মুলা ইউজ করব। আবার যদি দেখি না এটা এককালীন না, এটা বার্ষিক কিস্তির অঙ্ক বা এনুইটির অঙ্ক, তখন প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু নির্ণয় করার জন্য আমি এনুইটির ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে এই অধ্যায়ের কোয়েশ্চেনের মধ্যে আমরা যদি কোনো টাকা দেখি, এই টাকাগুলোকে আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগ। টাকাকে আমরা প্রেজেন্ট ভ্যালু বলবো, অথবা ফিউচার ভ্যালু বলবো, অথবা এনুইটি বলবো। কিন্তু ম্যাথগুলোকে আমরা কয় ভাগ করব? 2 ভাগ। ম্যাথগুলোকে কয় ভাগ করব? 2 ভাগ। কিছু ম্যাথ হলো এককালীনের, আর কিছু ম্যাথ কি? বার্ষিক কিস্তি। কিছু ম্যাথ এককালীনের, কিছু ম্যাথ বার্ষিক কিস্তির। কিছু ম্যাথ সলভ করব কোন নিয়মে? এককালীনের নিয়মে।
কিছু ম্যাথ সলভ করব কোন নিয়মে? বার্ষিক কিস্তির নিয়মে। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের ম্যাথটা কি এককালীনের ম্যাথ নাকি আমাদের ম্যাথটা বার্ষিক কিস্তির ম্যাথ? এটা কিভাবে বুঝবো? এটা বোঝার সহজ উপায়, যদি আমাদের প্রশ্নের মধ্যে এনইউটি দেয়া থাকে, কি দেয়া থাকে, তাহলে অঙ্কটা এনইউটির, অর্থাৎ আমরা এনইউটির নিয়মে সলভ করব। আর যদি দেখি না আমাদের প্রশ্নে এনইউটি দেয়া নাই, তার মানে এটা এককালীনের অঙ্ক, সেক্ষেত্রে আমরা এককালীন বা লামসামের নিয়মে ম্যাথটাকে সলভ করব। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার সময় আমরা ফার্স্টে কী করবো জানো? আমরা প্রশ্নটাকে ভালো করে পড়বো, পড়ার পর আমরা গিভেন দ্যাটে লিখবো কী কী দেয়া আছে। তো গিভেন দ্যাটে লেখার পর, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে, ফিউচার ভ্যালু দেয়া আছে, এনইউটি দেয়া আছে, এন দেয়া আছে, আই দেয়া আছে, এম দেয়া আছে, এই তথ্যগুলো আমরা লিখব। তো গিভেন দ্যাট লেখার পর আমরা গিভেন দ্যাটের দিকে তাকাবো যে আমাদের গিভেন দ্যাটের মধ্যে এ আছে কি নাই। যদি দেখি হ্যাঁ আমাদের গিভেন দ্যাটে এ আছে, অর্থাৎ এনইউটি আছে বা বার্ষিক বৃত্তি আছে, তার মানে আমরা ধরে নেব আমাদের অঙ্কটা হলো এনইউটির অঙ্ক। সেক্ষেত্রে আমরা ম্যাথটাকে কোন নিয়মে সলভ করব? এনইউটির নিয়মে সলভ করব। যদি দেখি না আমাদের গিভেন দ্যাটের মধ্যে এনইউটি দেয়া নাই, সেক্ষেত্রে আমরা ধরে নিব কি, ধর প্রেজেন্ট ভ্যালু আছে, ফিউচার ভ্যালু আছে, বাট এনইউটি নেই। ওকে, তো যদি গিভেন দ্যাটে এনইউটিকে আমরা না পাই, এনইউটি যদি দেয়া না থাকে, তাহলে আমরা ধরে নেব অঙ্কটা কি এককালীন বা লামসামের অঙ্ক। সেক্ষেত্রে আমরা অঙ্কটাকে সলভ করব কোন নিয়মে? লামসামের নিয়মে। বুঝতে পেরেছ? তো অঙ্কটা কি এনইউটির নাকি অঙ্কটা লামসাম, এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝতে না পারো, তাহলে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করার সময় এলোমেলো করে ফেলবা। ওকে স্যার, যদি অঙ্কটা হয় এককালীনের বা লামসামের, সেক্ষেত্রে এটার আর কোনো ক্লাসিফিকেশন নাই। কিন্তু যদি অঙ্কটা হয় এনইউটি, সেক্ষেত্রে আবার অঙ্কটা কয় রকম হয়ে যেতে পারে? দুই রকম। এক, এনইউটির বিগিনিং বা সাধারণ বৃত্তি, আর একটা হলো এনইউটির এন্ডিং বা সাধারণ বৃত্তি, আর একটা হলো কি এনইউটির বিগিনিং বা অগ্রিম বৃত্তি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। এনইউটি মানে কি? ধরো আমরা প্রতি বছর ব্যাংকে 50,000 করে টাকা জমা করি। এই যে প্রতি বছর ব্যাংকে 50,000 করে টাকা জমা করা হচ্ছে, এই টাকাটাকে আমরা কি নামে ডাকবো? এনইউটি, রাইট? এখন আমি প্রতি বছর ব্যাংকে যদি শুরুতে জমা করি, প্রতি বছরের মানে আমি প্রতি বছর ব্যাংকে জমা করতেছি 50,000 করে, এটা এনইউটি। টাকাটা যদি আমি প্রতি বছরের শুরুতে জমা করি, জানুয়ারির 1 তারিখে জমা করি, তাহলে এটা হয়ে যাবে কি এনইউটি বিগিনিং। কি হয়ে যাবে? বিগিনিং। আর যদি আমি প্রতি বছর ডিসেম্বর 31 তারিখে জমা করি, এটা হয়ে যাবে কি এনইউটি এন্ডিং। তাহলে প্রতি বছর আমরা ব্যাংকে 50,000 টাকা করে জমা করতেছি। এই 50,000 টাকাকে আমরা কি নাম দিব? এনইউটি। কি নাম দিব? এনইউটি। এখন এই এনইউটিটা প্রতি বছরের শুরুতে হলে এটাকে আমরা কি নামে ডাকবো? এনইউটি বিগিনিং। বাংলায় কি বলবো? অগ্রিম বার্ষিক বৃত্তি। ওকে, আর এই এনইউটিটা যদি প্রতি বছরের শেষে হয়, এটাকে আমরা কি বলবো? এনইউটি এন্ডিং। এই এনইউটি এন্ডিংকে আমরা বাংলায় কি বলবো? সাধারণ বার্ষিক বৃত্তি। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা, বার্ষিক বৃত্তি মানে কি শুধুই প্রতি বছরের টাকা? প্রতি মাসের টাকাকে কি বলবো আমরা? এনইউটি তো বলবো। প্রতি সপ্তাহের টাকাকেও আমরা কি বলবো? এনইউটি বলবো। কারণ আমরা বলেছিলাম যে এনইউটি এটার বাংলা হচ্ছে সাধারণ বার্ষিক মানে বার্ষিক বৃত্তি। বাট বিষয়টা যে প্রতি বছরের হইতে হবে এমন না, এটা প্রতি সপ্তাহেরও হইতে পারে, প্রতি মাসেরও টাকা হইতে পারে, ত্রৈমাসিকও হইতে পারে, দ্বিমাসিকও হইতে পারে, অর্ধবার্ষিকও হইতে পারে। এই সব টাকাকেই আমরা কি বলবো? এনইউটি। এখন এনইউটিটা যদি প্রতি মেয়াদকালের শুরুতে হয়, এটাকে আমরা কি বলবো? এনইউটির বিগিনিং। যদি প্রতি মেয়াদকালের শেষ হয়, আমরা কি বলবো? এনইউটির এন্ডিং। ধরো আমি প্রতি সপ্তাহে শুরুতে ব্যাংকে টাকা জমা দিই, এই টাকাটার নাম কি হবে? এনইউটি বিগিনিং বা অগ্রিম বৃত্তি বা এনইউটি ডিও বলে। আমি প্রতি সপ্তাহের শেষে ব্যাংকে টাকা জমা দিই, এটাকে আমরা কি বলবো? এনইউটি এন্ডিং বা অর্ডিনারি এনইউটি। বাংলায় আমরা এটাকে কি বলবো? সাধারণ বৃত্তি। বুঝছো? তাহলে আমরা ম্যাথগুলোকে প্রধানত কয়টা ভাগে ভাগ করব? দুইটা, লামসাম বা এককালীনের ম্যাথ, এনইউটি বা বার্ষিক বৃত্তির ম্যাথ। লামসামের ম্যাথগুলোর আর কোনো ক্লাসিফিকেশন আছে? নাই। বাট এনইউটির ম্যাথগুলোর আবার কয়টা ক্লাসিফিকেশন আছে? দুইটা। একটা কি এনইউটি এন্ডিং, আর একটা কি এনইউটি বিগিনিং। বাংলা মনে না রেখে ইংলিশটাই মনে রাখো, এটাই বেটাই। এনইউটি এন্ডিং, এনইউটি বিগিনিং। অর্থাৎ এনইউটিটা শেষে হলে কি হবে? এনইউটির এন্ডিং। আর এনইউটিটা শুরুতে হলে কি হবে? এনইউটির বিগিনিং। তাহলে বলো তো, প্রধানত অঙ্ক দুই প্রকার, লামসাম আর এনইউটি, কিন্তু টোটাল কয় প্রকার বললাম?
তিন প্রকার, টোটাল তিন প্রকার। সাধারণত আমরা এই তিন প্রকারের ম্যাথ অলওয়েজ ফেস করব। এর বাইরেও আরেকটা প্রকার আছে, পারপেচুইটি বলে ওইটাকে। তো পারপেচুইটিটা আমি এখন বুঝাবো না, এটা এক্সেপশনাল, খুব রেয়ার, কম আসে এবং অনেক ইজি। হ্যাঁ, পারপেচুইটির বাংলা হলো মানে এটাকে নিত্যবৃত্তি বলে আর কি, নিত্যবৃত্তি, ঠিক আছে। পারপেচুইটি মানে এটা মানে যেই এনুইটির কোনো মেয়াদকাল নেই ওইটাকে পারপেচুইটি বলে, বুঝছো। যেমন ধরো আমি সাপোজ আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলাম, কয় বছরের জন্য? 10 বছরের জন্য। প্রতি বছর আমি 1 লাখ করে জমা করতেছি। এই 1 লাখ টাকাকে আমরা কী নামে ডাকবো? এনুইটি। কী নামে ডাকবো? ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট করলাম, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত প্রতি বছর 1 লাখ করে জমা করব। এই 1 লাখও কি এনুইটি না বলো? কিন্তু এই 1 লাখ কত বছর পর্যন্ত আমি জমা করব? এটার কি কোনো নির্দিষ্ট মেয়াদকাল আছে? আনটিল মাই ডেথ। আমি যে কবে মারা যাচ্ছি এটা কি শিওর? এটা নির্দিষ্ট কোনো মেয়াদকাল আছে? নাই। তাহলে যেই এনুইটিটার কোনো নির্দিষ্ট মেয়াদকাল নাই ওইটাকে পারপেচুইটি বলে। ওটাকে কি বলে? পারপেচুইটি। মানে পারপেচুইটি হলো একটা স্পেশাল এনুইটি আর কি, ওকে। যেমন অর্ডিনারি এনুইটি, ওকে। এরপরে আমরা কি বলি? অর্ডিনারি এনুইটি মানে কি? এই সাধারণ বৃত্তি, অর্থাৎ যেটা প্রতি বছরের শেষে। দেন আমরা কি বলি? এনুইটি ডিউ, অর্থাৎ যে এনুইটিটা প্রতি বছরের কি হয়? শুরুতে। একটাকে বলে ডিফার্ড এনুইটি। ডিফার্ড এনুইটি মানে কি? যেমন ধরো তুমি এখন, তোমার বয়স এখন কত? ধরো 15 বা 16। তো তোমার বাবা তোমার নামে উইল করছে, যখন তোমার বয়স 25 হবে তখন প্রতি মাসে তুমি 50,000 টাকা করে পাবা তোমার ফ্যামিলি চালানোর জন্য। তো এই যে প্রতি মাসে তুমি 50,000 করে পাবা, এই 50,000 টাকাকে আমরা কি বলবো? এনুইটি। বাট এই এনুইটিটা কি তুমি এখন পাচ্ছ না ভবিষ্যতে পাবা? তো যে এনুইটিটা ভবিষ্যতে শুরু হবে ওইটাকে বলে ডিফার্ড এনুইটি। কি বলে? বা বিলম্বিত বৃত্তি। বিলম্বিত বৃত্তি বা ডিফার্ড এনুইটি। আর যে এনুইটিটা তুমি পাবা বাট কতদিন পর্যন্ত পাবা এটা শিওর না। ধরো তোমার বাবা তোমার নামে একটা বিমা করছে, হ্যাঁ, তো বিমাটার শর্ত এরকম, তুমি যত বছর বেঁচে থাকবা তত বছর তোমাকে পার মান্থ মনে করো 10,000 করে টাকা দেয়া হবে। তোমার বাবা তোমার নামে এককালীন কিছু টাকা জমা করছে বিমা কোম্পানিতে। তো বিমা কোম্পানি কি করবে? তোমাকে যত বছর তুমি বেঁচে থাকবা তত বছর পর্যন্ত পার মান্থ 20,000 করে টাকা দিবে। এখন বললে যে পার মান্থ 20,000 টাকা, এটাকে আমরা কি নামে ডাকবো? এনুইটি। এই এনুইটিটা তুমি কতদিন পর্যন্ত পাবা বলো তো? শিওর? মানে এটার কোনো ম্যাচুরিটি পিরিয়ড আছে, মেয়াদকাল আছে? নো। তাহলে এটার কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড নাই, আনটিল ইওর ডেথ। এবং এটা কি অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট কাল পর্যন্ত যে এনুইটিটা আমরা পাই বা দেই এটাকে বলে পারপেচুইটি। কি বলে? পারপেচুইটি, ওকে। তো এনুইটি নিয়ে মোটামুটি আমরা অনেকগুলো কথা শিখলাম না? আমি কি কি বললাম বলো তো এনুইটি নিয়ে? আমরা এনুইটি নিয়ে কথা বলতেছি না? আচ্ছা, তাহলে এনুইটির অনেকগুলো ক্লাসিফিকেশন বললাম। একটা হলো কি? অর্ডিনারি এনুইটি, তার মানে সাধারণ বৃত্তি। আরেকটা কি বললাম? এনুইটি ডিউ। এনুইটি ডিউ অর্থাৎ অগ্রিম বৃত্তি। আরেকটা কি বললাম? ডিফার্ড এনুইটি অর্থাৎ বিলম্বিত এনুইটি বা বিলম্বিত বৃত্তি। আরেকটা বললাম কি? পারপেচুইটি। কি বললাম? পারপেচুইটি। এই পারপেচুইটি মানে কি? নিত্যবৃত্তি। সরি নিত্যবৃত্তি বলা হবে না, মানে পারপেচুইটি মানে অনির্দিষ্ট আর কি কাল পর্যন্ত এনুইটি। বুঝতে পেরেছ? আচ্ছা, তো এনুইটির এরকম প্রকারভেদ আছে। তো আমরা বেসিক্যালি যখন ম্যাথ করব এই ডিফার্ড এনুইটি বা পারপেচুইটির ম্যাথ, এগুলো মানে খুবই রেয়ার, অনেক কম আসে। এগুলো হয়তো তুমি যখন বিবিএতে যাবা, এমবিএতে যাবা তখন ওইগুলো আসবে। এটা আসতে পারে, এটা খুবই ইজি। বাট ডিফার্ড এনুইটির ম্যাথগুলো একটু কঠিন, হ্যাঁ, একটু এটা আসে না তোমাদের, সাধারণত ডিফার্ড এনুইটি আসে না, হ্যাঁ। তো যাই হোক, আমরা এখন বেসিক্যালি কয় ধরনের এনুইটি নিয়ে কথা বলবো? এই যে অর্ডিনারি এনুইটি বা এনুইটি এন্ডিং, আর এনুইটি ডিউ বা এনুইটি বিগিনিং। ওকে স্যার? তাহলে আমরা
যখন অর্থের সময় মূল্যের ম্যাথগুলো সলভ করব, আমরা ম্যাথগুলোকে কয়টা ভাগে বিভক্ত করব? দুইটা, লামসামের ম্যাথ, এনুইটির ম্যাথ। আবার এনুইটির ম্যাথগুলোকে কয় ভাগে ভাগ করব? দুই ভাগ, একটা কি এনুইটি আর্নিং আর একটা কি এনুইটি বিগিনিং। টোটাল কয়টা হলো? তিনটা। টোটাল কয়টা? তিনটা। তাহলে অঙ্ক মোট কয় প্রকার হলো? তিন প্রকার, লামসামের ম্যাথ, এনুইটির এন্ডিংয়ের ম্যাথ, এনুইটির বিগিনিংয়ের ম্যাথ। আবার বলো, লামসামের ম্যাথ, এনুইটি এন্ডিংয়ের ম্যাথ, এনুইটি বিগিনিংয়ের ম্যাথ। ভাই তোমার কলেজের টিচার তোমার কেমনে পড়ায়, কি পড়ায়, বাদ দাও, আমার চেয়ে ভালোভাবে তারা পড়াইতে পারবে না। এই বিষয়ের উপরে আমার অনেক এক্সপার্টাইজ নলেজ, অনেক ভালো ইউনিভার্সিটি থেকে আমি সবচেয়ে সেরা রেজাল্টটা করছি। সো আমার উপরে আমি ওই সব কলেজে জব করি না। ওই চাকরি তো আমি ছেড়েই দিছি, আমি তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে জব ছেড়ে দিছি, ভাল লাগে না। কারণ ওই কলেজে ভাই 7:30 থেকে ওই 1:30, 2টা, 3টা আর শত শত খাতা দেখা, প্রশ্ন করা। আবার কোচিংও এরকম, এই যে দেখছো আমার গলা ভেঙে গেছে। তো আই থিঙ্ক মানে পড়ানোটা আমার প্যাশন, আর পাশাপাশি আমার যথেষ্ট বিজনেসও আছে। সো ওই কলেজের ওই জব করার আমার আসলে এখন আর ইচ্ছা নাই। হ্যাঁ, আর ইচ্ছা ছিল, আমার পূরণ হয়ে গেছে, শেষ। আচ্ছা ওকে, তো আমি যেটা বলতেছি, টিচাররা কি বলে না বলে, হ্যাঁ হয়তো শুনবা, বোঝার চেষ্টা করবা, বাট আমি যে অ্যাপ্রোচটা ফলো করি, বিলিভ মি, এর চেয়ে বেস্ট অ্যান্ড পারফেক্ট কোনো অ্যাপ্রোচ নাই। আমি তোমাকে প্রথমে যেটা করবো, যেমন ধরো তুমি একটা 10তলা বিল্ডিং তৈরি করতে চাও, তোমাকে অ্যাট ফার্স্ট কী করতে হবে বলো তো? তোমার ভিত্তিটাকে, ফাউন্ডেশনটাকে অনেক মজবুত করতে হবে, তাই না? যেন তোমার বিল্ডিংটা টিকে থাকে, ভেঙে না পড়ে। তুমি দুর্বল ফাউন্ডেশনের উপর যদি 10তলা করো, একটু হালকা পাতলা আর্থ কোয়া খুললে কী হবে? একদম বিল্ডিংও ভাঙবে, তুমিও, তোমার পরিবার, 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। তো এই কারণে আমরা যখনই যে চ্যাপ্টারটা শিখবো, ওই চ্যাপ্টারের জিসটুকুকে আমরা এমনভাবে আত্মস্থ করব, টিচার যেইখান থেকে খুশি, যেমনি খুশি প্রশ্ন করুক, আমার তাতে কিছুই যায় আসে না, আমি সব পারবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো আমরা আবার একটু মানে ব্যাক করি। তাহলে আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো যখন করব, আমরা প্রশ্নের মধ্যে কোনো টাকাকে দেখলে টাকাগুলোর কয়টা নাম দিতে পারবো? প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এনুইটি। এর বাইরে আর কোনো নাম দেওয়া যাবে না। অনেকে বলে মিশ্র নগদ, এসে বাদ দাও, ওইগুলো দরকার নেই, আজেরা কথা। ঠিক আছে। দ্বিতীয় কথা হলো, আমরা যখন ম্যাথগুলো সলভ করব, এই ম্যাথগুলো সলভ করার সময় আমরা ম্যাথগুলোকে কয়টা প্যাটার্নে বিভক্ত করব? দুইটা, লামসামের প্যাটার্ন আর কি এনুইটির প্যাটার্ন। ওকে, তো এনুইটির প্যাটার্নটাকে আমরা অনেক ভাগ করতে পারি, বাট আমাদের দরকার কয়টা? দুইটা, একটা কি এনুইটি এন্ডিং আর একটা কি এনুইটির বিগিনিং। তাহলে আমরা এই অধ্যায়ের যত ম্যাথ আছে, যতগুলো ম্যাথ আছে, সবগুলো ম্যাথকে আমরা কয়টা ভাগে ভাগ করব? তিনটা, লামসামের ম্যাথ, এনুইটির এন্ডিংয়ের ম্যাথ, এনুইটির বিগিনিংয়ের ম্যাথ। আবার বলো, কিসের ম্যাথ? লামসামের ম্যাথ, এনুইটির এন্ডিংয়ের ম্যাথ, এনুইটির বিগিনিংয়ের ম্যাথ। এইবার দেখো এই কথাগুলো কেন দরকার, অবাক হয়ে যাবো যে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলা কেন জানা দরকার? এই কথাগুলো না জানলে সমস্যাটা কোথায়? বিশাল সমস্যা, এত বড় সমস্যা যে মানে তুমি হতবাক হয়ে যাও। এই যে দেখো, এই অধ্যায়ে আমাদের করণীয়গুলো কি? এই অধ্যায়ে আমাদের মেইনলি করণীয় হচ্ছে মেইনলি দুইটা বা তিনটা, হ্যাঁ আমি দুইটাই যদি বলি, মেইনলি আমাদের করণীয় হলো দুইটা। প্রেজেন্ট ভ্যালু কত নির্ণয় করো, ফিউচার ভ্যালু কত নির্ণয় করো। মেইনলি করণীয় হচ্ছে এই দুইটা। এর পাশাপাশি আনুষঙ্গিক কিছু থাকবে। ওকে, বাট মোস্ট অফ দ্য ম্যাথের মধ্যেই তোমার রিকোয়ারমেন্ট কি? প্রেজেন্ট ভ্যালু বের করো আর কি ফিউচার ভ্যালু বের করো। অ্যান্ড পিবি মানে কি? প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। তো আমি যদি তোমাকে বলি, স্যার প্রেজেন্ট ভ্যালু বের করো, এই তথ্য দেওয়া আছে, তথ্যগুলোর ভিত্তিতে তুমি পিবি নির্ণয় করো, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করো। দেখো, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, বিকজ এটা প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। অথবা প্রেজেন্ট ভ্যালুর জন্য তুমি এই ফর্মুলাটাও ইউজ করতে পারো, তাই না বলো? অথবা প্রেজেন্ট ভ্যালুর জন্য তুমি এই ফর্মুলাটাও ইউজ করতে পারো, রাইট? তাহলে এটা কার ফর্মুলা বলো? এটা তিনোটাই কি? প্রেজেন্ট ভ্যালু। এখন আমি তোমাকে বললাম প্রেজেন্ট ভ্যালু বের করো, তোমার মন অনেক ভালো তাই তুমি বড় ফর্মুলাটা ব্যবহার করলা, ওর মন অনেক খারাপ, ও ছোট ফর্মুলাটা ব্যবহার করলো, নাকি হবে? না স্যার, এটা তো প্রেজেন্ট ভ্যালুরই ফর্মুলা। আমার স্যার আজকে মন খারাপ তাই আমি ছোট ফর্মুলা ইউজ করছি, আমার স্যার মন অনেক ভালো আমি বড়টা ইউজ করছি।
হবে নাকি হবে না? হবে না। তুমি প্রেজেন্ট ভ্যালুর বড় ফর্মুলা ইউজ করবা না মিডিয়ামটা করবা না ছোটটা করবা, কোনটা করবা এটা তোমার মনের উপর ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবে অঙ্কের ধরনের উপর। কার উপর? তাহলে তুমি অঙ্কের ধরনই জানো না, তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা কীভাবে? তুমি তুল্যপাল্টা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলবে, তাই না? তো আমরা যখন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব তখন আমরা আগে ফর্মুলা ইউজ করব না, বরঞ্চ আগে আমরা দেখব ম্যাথটা কোন ধরনের ম্যাথ। যদি আমরা দেখি আমাদের ম্যাথটা লামসাম বা এককালীনের ম্যাথ, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালুর এই ফর্মুলাটা ইউজ করব। যদি দেখি না এটা লামসামের ম্যাথ না বা এককালীনের ম্যাথ না, এটা কার ম্যাথ? এটা এনইউইটি এন্ডিংয়ের ম্যাথ। তো যখন এনইউইটি এন্ডিং হবে ম্যাথটা, তখন কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালুর এইটা ইউজ করবো না, আমরা ইউজ করব এই ফর্মুলাটা। আবার যদি দেখি না না এটা এনইউইটি বাট এন্ডিং না বিগিনিং, তখন কিন্তু আবার আমরা এই ফর্মুলাটা ইউজ করবো না, তখন ইউজ করব এই ফর্মুলাটা। ওকে স্যার? তুমি একটা জিনিস খেয়াল করছো, ফর্মুলা চেঞ্জ হচ্ছে কার উপর ভিত্তি করে? অঙ্কের ধরনের উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে? তো অঙ্কটা যদি হয় লামসাম তাহলে এই ছোট ফর্মুলাটা, অঙ্ক যদি হয় এনইউইটি এন্ডিং তাহলে মিডিয়াম ফর্মুলাটা, অঙ্কটা যদি হয় এনইউইটি বিগিনিং তাহলে কী হবে? এই বড় ফর্মুলাটা। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে অঙ্কের ধরন বোঝাটা কি অনেক কঠিন না? আর অঙ্কের ধরন যদি তুমি বুঝতে পারো, কোন ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করবা এটা সিলেক্ট করা কি কঠিন? আর তুমি যদি অঙ্কের প্যাটার্নই না জানো, অঙ্কের ধরনই না জানো, তখন তোমার কাছে কি লাগবে? অবাক লাগবে। আরে স্যার একবার পিবি এটা দিয়ে করতেছে, আরেকবার এটা দিয়ে করতেছে, আরেকবার এটা দিয়েছে, কী হইতেছে বুঝতেছি না, হ্যাজেল হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে তুমি, তাই না? তো কনফিউশন থেকে বের হইতে হবে। কনফিউশন থেকে বের হওয়ার জন্য আমার এই কথাগুলো কি খুবই ইম্পর্টেন্ট, এর বিকল্প কোনো কিছুই নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে আমরা যখন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব বা বর্তমান মূল্য নির্ণয় করব, আমরা কয় রকমের ফর্মুলা ইউজ করব? পিবির 3 রকম। এই ফর্মুলাটা ডিপেন্ড করতেছে কার উপর? অঙ্কের ধরনের উপর। অঙ্কটা যদি হয় লামসাম এই ফর্মুলা, অঙ্কটা যদি হয় এনইউইটি এন্ডিং এই ফর্মুলা, অঙ্কটা যদি হয় এনইউইটি বিগিনিং তাহলে এই ফর্মুলা। ওকে, একদম সিমিলারলি আমরা যখন ফিউচার ভ্যালু নির্ণয় করব, ফিউচার ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রেও আমাদের কয়টা ফর্মুলা আছে? 3টা ফর্মুলা আছে। ওকে, এটাও ফিউচার ভ্যালুর ফর্মুলা, এটাও ফিউচার ভ্যালুর ফর্মুলা, এটাও ফিউচার ভ্যালুর ফর্মুলা। আর ফিউচার ভ্যালুর ফর্মুলাটা ডিপেন্ড করবে কার উপর? অঙ্কের ধরনের মতোই, প্রেজেন্ট ভ্যালুর মতোই। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে অঙ্কের ধরন কয়টা? 3টা। সো ফর্মুলা কয়টা? 3টা। এই ফিউচার ভ্যালুর ক্ষেত্রে অঙ্কের ধরন কয়টা? 3টা। সো ফর্মুলাও কয়টা? 3টা। একটা কি স্যার? এটা হলো লামসামের ক্ষেত্রে ফিউচার ভ্যালুর এই ফর্মুলাটা, এনইউইটির এন্ডিং এর ক্ষেত্রে ফিউচার ভ্যালুর এই ফর্মুলাটা, এনইউইটির বিগিনিং এর ক্ষেত্রে ফিউচার ভ্যালুর এই ফর্মুলাটা। ওকে স্যার, ক্লিয়ার? তাহলে আমরা টোটাল কয়টা ফর্মুলা শিখবো? 6টা। 3টা কার জন্য? প্রেজেন্ট ভ্যালুর জন্য, 3টা ফিউচার ভ্যালুর জন্য। ওকে স্যার? ওকে, আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখি। এই যে ফর্মুলাগুলো আমরা দেখলাম, এখন তো ভাই এই ফর্মুলা আমাদের মুখস্থ করা ছাড়া উপায় আছে বলো? নাই। ওকে, নাকি লিখে নিয়ে যাবো পরীক্ষার হলে? কপি ইন দ্য এক্সাম। আচ্ছা, তো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, ফাইন্যান্সের মেনই হলো ফর্মুলাগুলো মুখস্থ করা। তবে ফর্মুলা মুখস্থ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করতে পারি, কিছু ট্রিক্স শেখাতে পারি, যে ট্রিক্সগুলো ফলো করলে এই ফর্মুলাগুলো তোমার জন্য অনেক ইজি হয়ে যায়। আচ্ছা বলো, আমরা প্রেজেন্ট ভ্যালুতে কয়টা ফর্মুলা দেখলাম? ফিউচার ভ্যালুতে টোটাল, বাট বিলিভ মি আমার 6টা ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। আমি যদি 3টা ফর্মুলা মুখস্থ করি তাহলে আমার 6টা হয়ে যাচ্ছে। 3টা ফর্মুলা মুখস্থ করলে কি হবে? বাকি 3টা ফ্রি, মানে বাই 1 গেট 1 ফ্রির মতো। একটা ফর্মুলা মুখস্থ করবা, আরেকটা ফর্মুলা কি হয়ে যাবে? ফ্রি। যেমন আমি প্রুফ করি, যেমন ধরো আমি এইখানটা আচ্ছা প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমি ফার্স্টে দেখাই। আচ্ছা, আমরা প্রেজেন্ট ভ্যালু লামসামের ফর্মুলাটা যদি মুখস্থ করি, প্রেজেন্ট ভ্যালু লামসামের ফর্মুলাটা যদি মুখস্থ করো তাহলে তোমার ফিউচার ভ্যালু লামসামের ফর্মুলাটা এমনিই হয়ে যাচ্ছে। কিভাবে দেখো, প্রেজেন্ট ভ্যালু লামসামের ফর্মুলাটা কি? পিভি ইকুয়াল এফভি 1 প্লাস আই পাওয়ার এন। একটু বলো আমার সাথে, পিভি ইকুয়াল এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। আবার বলো, পিভি ইকুয়াল এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। এখন দেখো এই পিভির নিচে কিছু নাই মানে কি আছে?
1 আছে। এখন আমরা যদি r গুণন করি তাহলে কি হচ্ছে ইজ ইকুয়াল টু pv ইন্টু 1 প্লাস i হোল টু দ্য পাওয়ার n হয়ে গেল, তাই না? তাই তুমি যদি লামসামের প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা মুখস্থ করো, এটাকে জাস্ট r গুণন করলেই কি হয়ে যাবে, ফিউচার ভ্যালু লামসামের সূত্রটা হয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেল? ওকে স্যার, এবার আসো, এইখানেও আরও একটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো খেয়াল করো, তুমি যখন লামসামের প্রেজেন্ট ভ্যালুর কথা বলতেছো, ফর্মুলা শুরু হচ্ছে কি দিয়ে, ফিউচার ভ্যালু দিয়ে। আবার যখন তুমি ফিউচার ভ্যালু নির্ণয় করতে চাও, ফর্মুলা শুরু হচ্ছে কি দিয়ে, পিভি দিয়ে। তার মানে প্রশ্নে যদি এনইউটি থাকে তাহলে অঙ্কটা এনইউটির, ফর্মুলাও কি হবে এনইউটি। এনইউটি না থাকলে অঙ্কটা কি লামসাম, ফর্মুলাও হবে কি লামসাম। আর লামসাম ফর্মুলার মধ্যে বিশেষত্ব হলো কি, তুমি পিভি বের করতে চাইলে এফবিকে ইউজ করতে হবে, আর এফবি নির্ণয় করতে চাইলে তোমাকে পিভি ইউজ করতে হবে। বুঝতে পারছো? আমি যখন পিভি নির্ণয় করতেছি তখন কাকে ইউজ করতেছি, এফবিকে। আবার যখন আমি এফবি নির্ণয় করতেছি তখন কাকে ইউজ করতেছি, পিভিকে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, এখানে আরেকটা জিনিস বুঝার আছে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি প্রেজেন্ট ভ্যালু কাকে বলে, বর্তমান মূল্য কাকে বলে? আচ্ছা দেখো, অনেকেই প্রশ্ন করবে বর্তমানে আমার পকেটে যে টাকা আছে, বর্তমানে আমার ব্যাংকে যে টাকা আছে, বর্তমানে আমি যে টাকা পাচ্ছি, বর্তমানে আমি যে টাকা দিচ্ছি, এইগুলাকে বর্তমান মূল্য বলে। অনেকে এটা বললো, কিন্তু দেখো এই কথা তো একটা রিক্সাওয়ালাও বলতে পারবে, একটা বাস ড্রাইভারও বলতে পারবে, একটা কাজের বউও বলতে পারে, তারে ধরে না যদি আমি জিজ্ঞেস করি। তো আমরাও যদি এই একই কথা বলি তাহলে কি হবে বলো? না। দেখো বর্তমান মূল্য কাকে বলে, এই ফর্মুলাটার দিকে তাকাও, একটা সুন্দর সংজ্ঞা পাবা। দেখো বর্তমান মূল্য বের করার জন্য আমি কাকে ব্যবহার করতেছি, ভবিষ্যৎ মূল্যকে। আচ্ছা, ভবিষ্যৎ মূল্যকে 1 প্লাস i টু দ্য পাওয়ার n দ্বারা আমরা কি করতেছি, ভাগ। কি করতেছি? আচ্ছা, কোনো কিছুকে ভাগ করা হলে তার ভ্যালুটা বাড়ে না কমে, বাড়ে না কমে, কমে না। এই কমাটাকে আমরা বলবো বাট্টাকরণ। কি বলবো? তার মানে আমরা ফিউচার ভ্যালুকে বাট্টা করতেছি কি দ্বারা, আই মানে সুদের হার দ্বারা, এন মানে কি মেয়াদকাল দ্বারা। এবার এই ফর্মুলা থেকে আমি একটা সংজ্ঞা বের করি, ভবিষ্যৎ মূল্যকে একটি নির্দিষ্ট সুদের হার দ্বারা একটি নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত বাট্টা করা হলে যে বাট্টাকৃত মূল্য পাওয়া যায়, ওই বাট্টাকৃত মূল্যটাকেই বলা হয় অর্থের বর্তমান মূল্য। বুঝছো? আবার বলবো, আচ্ছা এটা যদি আন্দাজে কেউ মুখস্থ করতে চাও জীবনও পারবে না। এটা মুখস্থ করার জন্য সূত্রের দিকে তাকিয়ে তাকিয়ে মুখস্থ করতে হবে। আমরা প্রেজেন্ট ভ্যালু যখন বের করি কার হেল্প নিচ্ছি, ফিউচার ভ্যালুকে। ফিউচার ভ্যালুকে আমরা কি করতেছি, 1 প্লাস i হোল টু দ্য পাওয়ার n দ্বারা ভাগ করতেছি, তার মানে বাট্টা করতেছি, কমাচ্ছি। তাহলে ভবিষ্যৎ মূল্যকে একটি নির্দিষ্ট সুদের হার দ্বারা একটি নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত বাট্টা করা হলে যে বাট্টাকৃত মূল্য পাওয়া যাবে, ওই বাট্টাকৃত মূল্যটাই হচ্ছে অর্থের বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্যকে নির্দিষ্ট সুদের হার দ্বারা নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত বাট্টা করা হলে যে বাট্টাকৃত মূল্য পাওয়া যাবে, সেই বাট্টাকৃত মূল্যটাকেই বলা হয় অর্থের বর্তমান মূল্য। বুঝতে পারছো? ওকে, এই সেম অ্যাপ্রোচটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো তুমি কি নির্ণয় করতেছ, ফিউচার ভ্যালু, অর্থের ভবিষ্যৎ মূল্য। কার হেল্প নিচ্ছ? বর্তমান মূল্যকে। তো বর্তমান মূল্যকে 1 প্লাস i হোল টু দ্য পাওয়ার n দ্বারা তুমি কি করতেছো, গুণ। তো কাউকে কিছু দিয়ে গুণ করলে সে কি কমে না বাড়ে? এটাকে চক্রবৃদ্ধিকরণ বলে। কি বলে? দেখো আমরা কিন্তু ফিউচার ভ্যালুকে কমাচ্ছি, তার মানে এটাকে বাট্টাকরণ বলে। কমানোকে কি বলে? বাট্টাকরণ। আর আমরা কিন্তু প্রেজেন্ট ভ্যালুকে বাড়াচ্ছি, যেহেতু গুণ করা হচ্ছে, এই বাড়ানোটাকে কি বলে? চক্রবৃদ্ধিকরণ। কি বলে? তাহলে বর্তমান মূল্যকে নির্দিষ্ট সুদের হার দ্বারা নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত চক্রবৃদ্ধি করা হলে যে চক্রবৃদ্ধিকৃত মূল্য পাওয়া যায় তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু কোয়েশ্চেন হতে পারে ক খতে। ফাইন্যান্সে কিন্তু ম্যাথ পাশাপাশি কি থাকবে? থিওরি। সো হ্যাঁ, সো তোমাকে থিওরিগুলো অনেক ক্লিয়ার
কনসেপ্ট গ্রো করতে হবে থিওরিগুলোর ব্যাপারে, ওকে? আর ফাইন্যান্সের থিওরিগুলো ম্যাথের মতোই, তুমি যদি একজ্যাক্ট জিনিসটা লিখো ফুল মার্কস দিতে টিচার বাধ্য, ওকে? তাহলে দেখো আমরা এই ফর্মুলা থেকেই কিন্তু বর্তমান মূল্যের সংজ্ঞাটা পেয়ে গেছি এবং ভবিষ্যৎ মূল্যের সংজ্ঞাটা পেয়ে গেছি, ওকে স্যার? আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, যখন অঙ্কটা লামসামের তখন প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য ফিউচার ভ্যালুর সাহায্য নিব, আর ফিউচার ভ্যালু বের করার জন্য প্রেজেন্ট ভ্যালুর সাহায্য নিব, ওকে? লামসামের ম্যাথের মধ্যে এ আসবে না, দেখো এখানে এ আছে, এখানে এ আছে, নাই, তার মানে লামসামের ম্যাথের মধ্যে কি আসবে না। কিন্তু হোক প্রেজেন্ট ভ্যালু অথবা হোক ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু হোক অথবা ফিউচার ভ্যালু হোক, মাস্ট বি তোমার ম্যাথের মধ্যে কে থাকবে? এ। কে থাকবে? যদি হয় এনুইটি, ফর্মুলার মধ্যে কে থাকবে? এ। যেমন দেখো, যখন অঙ্কটা এনুইটির ইন্ডিং হোক বা বিগিনিং হোক, প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য সূত্র শুরু হয়েছে কি দিয়ে? এ দিয়ে। আবার দেখো, যদি তুমি ফিউচার ভ্যালুর এনুইটি ইন্ডিং বিগিনিংয়ের কথা বলো, সূত্র শুরু হয়েছে কি দিয়ে? এ দিয়ে। দেখো এখানে কি আছে? তা লামসামের ফিউচার ভ্যালুতে এ আছে, লামসামের প্রেজেন্ট ভ্যালুতে এ আছে, নাই। লামসামের প্রেজেন্ট ভ্যালু শুরু হয়েছে কি দিয়ে? এফ ভি দিয়ে। আর ফিউচার ভ্যালু শুরু হয়েছে কি দিয়ে? পিভি দিয়ে। তো এটা হলো লামসামের একটা বৈশিষ্ট্য। পিভি বের করার সময় আমি এফবিকে ইউজ করব, আর এফবি বের করার সময় আমি পিভিকে ইউজ করব। কিন্তু এনুইটির অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? হোক প্রেজেন্ট ভ্যালু হোক ফিউচার ভ্যালু, সূত্র শুরু হবে কি দিয়ে? এ দিয়ে। সূত্র শুরু হবে কি দিয়ে? এ দিয়ে। বুঝছো? আচ্ছা, এখন দেখো, তুমি যদি ইউনিটের এন্ডিংয়ের প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা মুখস্থ করো, যে ইউনিটের এন্ডিংয়ের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুর সূত্র কোনটা? এটা, তাই না? তাহলে দেখো তুমি বিগিনিংটা কিন্তু ফ্রিতেই পেয়ে যাচ্ছ। কিভাবে? কারণ এনইউটি এন্ডিংয়ের যে ফর্মুলা প্রেজেন্ট ভ্যালুর, ওই ফর্মুলার সাথে আমি যদি 1 + i গুণ করে দিই, তাহলেই দেখো কি হয়ে গেল, এই ফর্মুলাটা হয়ে গেল না? আর না দিলে কি হইল? এন্ডিং। আর যদি আমি 1 + i দেই, এন্ডিংয়ের সাথে 1 + i গুণ করে দেই, বিগিনিং। ইজি না? তার মানে কেউ যদি এই ফর্মুলাটা মুখস্থ করো, এটা কি ফ্রি? আমরা একটু কষ্ট করে প্রেজেন্ট ভ্যালু এনইউটির এন্ডিংয়ের ফর্মুলাটা মুখস্থ করব। সো আমি যদি প্রেজেন্ট ভ্যালু এনইউটির এন্ডিংয়ের ফর্মুলাটা জানি, তাহলে আমি এমনিতেই পেয়ে যাচ্ছি। কারণ বিগিনিং হলে কি করতে হয়? জাস্ট এন্ডিংয়ের সাথে 1 + iটা গুণ করে দিতে হয়। তার মানে বাই 1 গেট 1 ফ্রি, তাই না? বলো। আচ্ছা, এরপরে আসো, আমরা যদি পরের ম্যাথ এখানে দেখি, দেখো এটা কি? ফিউচার ভ্যালু ইউনিটির এন্ডিং। যদি আমি এখানে 1 + i গুণ করে দেই, তাহলে কি হয়ে যাচ্ছে? ফিউচার ভ্যালুর ইউনিটির বিগিনিং। তার মানে তুমি ওই প্রেজেন্ট ভ্যালুর ইউনিটির এন্ডিংটা মুখস্থ করলে প্রেজেন্ট ভ্যালুর ইউনিটির বিগিনিংটা কি এমনিতেই শিখে যাচ্ছে। সেমভাবে তুমি যদি ফিউচার ভ্যালুর ইউনিটির এন্ডিংয়ের ফর্মুলাটা মুখস্থ করো, তাহলে তুমি কিন্তু ফিউচার ভ্যালুর ইউনিটির বিগিনিংয়ের ফর্মুলাটা এমনিতেই পেরে যাচ্ছ। কারণ ইউনিটির এন্ডিংয়ের ফর্মুলাটা যা, তার সাথে তুমি 1 + i গুণ করে দাও, কী হয়ে যাবে? এটা বিগিনিং হয়ে যাবে। বুঝতে পেরেছ? পারা যাবে নাকি যাবে না? তাহলে দেখো সূত্র কয়টা বলো তো? 6টা, বাট আমরা শিখতেছি কয়টা? 3টা। আমরা যদি লামসামের প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা শিখি, তাহলে লামসামের ফিউচার ভ্যালুর ফর্মুলাটা আমরা পেয়ে যাচ্ছি জাস্ট আর গুণন করে। আমরা যদি প্রেজেন্ট ভ্যালুর এনইউটির এন্ডিংয়ের ফর্মুলাটা শিখি, তাহলে প্রেজেন্ট ভ্যালুর এনইউটির বিগিনিংয়ের ফর্মুলাটা পেয়ে যাচ্ছি জাস্ট 1 + i গুণ করে। আমরা যদি ফিউচার ভ্যালুর এনইউটির এন্ডিংয়ের ফর্মুলাটা শিখি, তাহলে আমরা ফিউচার ভ্যালুর এনইউটির বিগিনিংয়ের ফর্মুলাটাও পেয়ে যাচ্ছি জাস্ট 1 + i গুণ করে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো যে এনইউটির ফর্মুলাগুলো দেখতে একটু ভয়ঙ্কর লাগে না? আচ্ছা, এই ফর্মুলাটা কেউ পড়তে পারবা? যদি আমি বলি, আচ্ছা বলো এখানে কি লেখা আছে? আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট বলার দরকার। আমরা বললে v = a into 1 + i whole to the power n minus 1 divided by i into 1 + i, তাই না? বলো আমার সাথে, v = a into 1 + i whole to the power n minus 1 divided by i into 1 + i হয়ে গেল। আচ্ছা, আমি যদি বলি এই ফর্মুলাটা একটু পড়ো তো, পড়া যাবে না?
কিভাবে পড়া যাবে? পিভি ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই আই ইন্টু 1 প্লাস আই। ওকে, আরেকবার বলি, হ্যাঁ, পিভি ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই আই ইন্টু 1 প্লাস আই। বুঝতে পারছো? তো অনেকে কিন্তু ফর্মুলা পড়তেও পারে না, যে পড়তেই পারে না ও মুখস্থ করবে কোত্থেকে বল? পারবে না? ওকে স্যার, এবার আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই, হ্যাঁ, যে এই ফর্মুলাগুলো তোমরা কিভাবে মুখস্থ করে ফেলবা। খুবই চমৎকার একটা ট্রিক, হ্যাঁ। আচ্ছা আসো আমরা ফর্মুলা মুখস্থ করার একটা ট্রিক শিখি, হ্যাঁ। ধরো এই সাইডে আমি পিভি লিখলাম আর এই সাইডে আমি এভি লিখলাম, হ্যাঁ। তো আমরা এখন ফর্মুলাগুলো কিভাবে মুখস্থ করব। আচ্ছা দেখো, অ্যাট ফার্স্ট আমরা যদি লামসামের কথা বলি, আচ্ছা একটা জিনিস আমি এটা ট্রিক্সটা দেখানোর আগে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই নিই, হ্যাঁ, এটা একটু হাতে কলমে আমাদের দেখতে হবে। স্যার এই যে ফর্মুলা, এই তিনোটা ফর্মুলার মধ্যে আছে এমন একটা জিনিস বলো তো কে, মানে কমন পার্ট তিনো জায়গায় আছে। 1 plus I whole to the power n। গুড, এই ফর্মুলার মধ্যেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে, তাই না? আচ্ছা এবার আসো ফিউচার ভ্যালুর ফর্মুলাগুলো দেখি। এই ফিউচার ভ্যালুর ফর্মুলাগুলো দেখে বলো তো এইখানে এমন একটা জিনিস যেটা তিনো জায়গায় আছে। 1 plus I whole to the power n। আচ্ছা তার মানে আমরা কিন্তু একটা কথা বলতে পারি যে 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন, এটা হলো মেইন পার্ট। এটা কি main part। মেইন পার্ট? জাস্ট এটা আমার একটা ট্রিক্স, এটা কোনো মানে ইয়া না, বিধিবদ্ধ কোনো রুলস না, জাস্ট আমি একটা ট্রিক্স দেখাবো, দ্যাটস ওয়ে আমি এটা বলতেছি। তাহলে আমি প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা বলি, ফিউচার ভ্যালুর ফর্মুলা বলি, সব ফর্মুলার মধ্যে আলুর মতো আছে কে? 1 plus n to the power whole to the power n। বলো 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। আবার বলো 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। আবার বলো 1 plus I whole to the power n। 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। এটা কয়েকবার বলো, 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। মেইন পার্টটা কি? 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। বলো ফর্মুলার মেইন পার্ট কি? 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। মেইন পার্ট কি? 1 plus I whole to the power n। 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। দেখো আমরা ওই যে বিগিনিং এর ক্ষেত্রে আমরা কি মেইন পার্ট দিয়ে গুণ দিছি? অনেকে কিন্তু এখানে আকামটা করবে, 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন দিয়ে দিবে ঝুঁকের চোটে, আর অঙ্কটা কাটা যাবে। তার মানে এন্ডিং আর বিগিনিং এর মধ্যে ডিফারেন্স করে কে? 1 প্লাস আই। কে? নট মেইন পার্ট। 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন না, কিন্তু জাস্ট 1 প্লাস আই, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে বিগিনিং আর এন্ডিং এর মধ্যে ডিফারেন্সিয়েট মানে ডিফারেন্সটা কে তৈরি করে? 1 প্লাস আই। আমরা এটা দিয়ে গুণ দিলে কি হবে? বিগিনিং, না দিলে এন্ডিং, ওটা 1 প্লাস আই। বাট প্রত্যেকটা ফর্মুলার মধ্যে আছে মেইন যে পার্টটা, সেটা কি? 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন, বা আমরা এটা কমন পার্ট বলতে পারি। আচ্ছা কমন পার্টটাকে আমি মেইন পার্ট বলতেছি, মানে মনে রাখার জন্য মেইন পার্ট। তাহলে ফর্মুলার মেইন পার্ট কি? 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন। ক্লিয়ার? এই কথাটা আমার লাগবে, কিন্তু আমি আবার লিখে রাখি মেইন পার্টটা 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন, এটা হলো মেইন পার্ট, রাইট? এইবার আসো আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই। এত সহজে আমার মনে হয় না কেউ এই মানে ফর্মুলাগুলো শিখতে পারে। এই তো দেখো, যখন অঙ্কটা লামসামের হয়, লামসামের সূত্র আমরা সবাই জানি, প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে আমরা ফিউচার ভ্যালুকে ভাগ দিব কি দিয়ে? মেইন পার্ট দিয়ে। হয়ে গেল। লামসামের ম্যাথের ক্ষেত্রে আমি যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই তাহলে আমি কি করব? কার সাহায্য নিব? ফিউচার ভ্যালুর, তাই না? আর ফিউচার ভ্যালুকে আমি ভাগ দিব কি দিয়ে? মেইন পার্ট দিয়ে। মেইন পার্ট কি? 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার। আবার দেখো আমি যদি ফিউচার ভ্যালু বের করতে চাই আমি কার সাহায্য নিব? প্রেজেন্ট ভ্যালুর। প্রেজেন্ট ভ্যালুকে আমি গুণ দিব কি দিয়ে? মেইন পার্ট দিয়ে। হয়ে গেল। তাহলে ফিউচার ভ্যালুকে মেইন পার্ট দিয়ে ভাগ করলে কি হয়? প্রেজেন্ট ভ্যালু। আর প্রেজেন্ট ভ্যালুকে মেইন পার্ট দিয়ে গুণ করলে কি হয়ে যায়? ফিউচার ভ্যালু। ক্লিয়ার? আর এটা এমনিতেও তোমরা 9 10-এ মুখস্থ করছো। তো লামসাম নিয়ে কিন্তু তোমাদের আহামরি ঝামেলা নেই। ঝামেলাটা হয় কাকে নিয়ে? এনইউটিকে নিয়ে। পরে আমার ক্লাস শেষ হল। আচ্ছা আচ্ছা বস। তো আমাদের ঝামেলাটা হয় কাকে নিয়ে? এনইউটিকে নিয়ে। ওকে, তো আমি
এনুইটির ফর্মুলাগুলো লেখাটা একটু শিখাই। দেখো স্যার, আমরা প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু যেটাই বের করি, হ্যাঁ, যদি আমরা প্রেজেন্ট ভ্যালুর এনুইটির ফর্মুলা লিখতে চাই আমরা শুরু করব কি দিয়ে? এ দিয়ে। যদি আমরা ফিউচার ভ্যালুর এনুইটির সূত্র লিখতে চাই সেটাও আমরা শুরু করব কি দিয়ে? এ দিয়ে। তুমি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করো অথবা ফিউচার ভ্যালু নির্ণয় করো, যাই করো, অঙ্কটা যদি হয় এনুইটির, সূত্র শুরু হবে কি দিয়ে? এ দিয়ে। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও আমরা কি দিব? একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। ওকে, তাহলে প্রেজেন্ট ভ্যালু শুরু হচ্ছে কি দিয়ে? এ দিয়ে। ফিউচার ভ্যালু শুরু হচ্ছে কি দিয়ে? এ দিয়ে। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি? সেকেন্ড ব্র্যাকেট। ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও কি? সেকেন্ড ব্র্যাকেট। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা মাঝে দাগ দিব। দেখো প্লিজ, ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও আমরা কি করব? মাঝে দাগ দিব। আগ্রহ হারানো যাবে না, ভালো করে নোটিস করো। ওকে, কোনো ডিফারেন্স আছে না সেম? প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে দাগের নিচে আই দিব, ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও দাগের নিচে আই দিব। কোনো ডিফারেন্স আছে? একদম একই না? তাহলে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমি কি করলাম? এ। ফিউচার ভ্যালুর ক্ষেত্রে? প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি? সেকেন্ড ব্র্যাকেট। ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও? প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি? মাঝে দাগ। ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও মাঝে দাগ। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি? নিচে আয়। ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও কি? তা সবই তো এক হয়ে গেল, সেম না? ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো তুমি যখন ফিউচার ভ্যালু নির্ণয় করবা তখন মেইন পার্ট থেকে 1 মাইনাস করবা। যখন তুমি ফিউচার ভ্যালু বের করবা তখন কি করবা? মেইন পার্ট থেকে 1 মাইনাস। মেইন পার্ট কি? 1 plus I whole to the power n. আবার বলো, মেইন পার্ট কি? I whole to the power n. আবার বলো, মেইন পার্ট কি? 1 plus I whole to the power n. এর জন্য আমি এটা এতবার বলাইছি। ওকে, যখন আমি ফিউচার ভ্যালু বের করব তখন মেইন পার্ট থেকে আমি 1 মাইনাস করব। তাহলে মেইন পার্ট 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার n, এখান থেকে আমি মাইনাস করব কাকে? 1 কে। হয়ে গেল আমার ফিউচার ভ্যালুর এনুইটির সূত্র। আর যখন আমি প্রেজেন্ট ভ্যালু করব তখন ঠিক উল্টা, 1 থেকে আমি মাইনাস করব কাকে? মেইন পার্টকে। 1 plus I. আরে 1 মাইনাস, এখানে কি ছিল? মেইন পার্ট মাইনাস 1, আর এখানে উল্টায় গেছে 1 মাইনাস কি? 1 plus I whole to the power n. মেইন পার্ট। ওকে, হয়ে গেল না? জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে ওই যে 1 থেকে আমি যখন মেইন পার্টটা মাইনাস করব এই মেইন পার্টের উপরে আরেকটা 1 থাকবে। সো এটা কি মানাইছে বলো? হ্যাঁ, এটা মানাইছে? এইভাবে লেখে কেউ? নাকি এই 1টা এইখানে হবে? বুঝছো নাকি বুঝছো নাই? সহজ না কঠিন? আন্দাজে মুখস্থ করার চেয়ে এইভাবে মুখস্থ করা কি অনেক ইজি না? তাহলে আমি যখন দেখবো অঙ্কটা এনুইটি, প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু আমি যেটাই নির্ণয় করি সূত্র শুরু করব কাকে দিয়ে? A দিয়ে। বলো না কেন? এ দিয়ে। দেন কি করব? সেকেন্ড ব্র্যাকেট প্রেজেন্ট ভ্যালুর জন্য, ফিউচার ভ্যালুর জন্য সেকেন্ড ব্র্যাকেট, প্রেজেন্ট ভ্যালুর জন্য ডিভাইডেড বাই বা দাগ, ফিউচার ভ্যালুর জন্য কি? দাগ। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে নিচে আয়, ফিউচার ভ্যালুর ক্ষেত্রে কি? নিচে আয়। প্রেজেন্ট ফিউচার ভ্যালুর ক্ষেত্রে কি করব? মেইন পার্ট থেকে মাইনাস 1, minus আর প্রেজেন্ট ভ্যালুর থেকে 1 থেকে মেইন পার্ট মাইনাস, তবে মেইন পার্টের উপরে একটা 1 হয়ে গেল। আমি যদি এই অবস্থায় রেখে দিই এটা কি হবে? এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর এনুইটি এন্ডিং এর সূত্র, এন্ট্রি সূত্র। তাই না? আর যদি আমি এখানে একটা 1 প্লাস আই লাগাই, মানে গুণ করে দেই, তাহলে কি হয়ে যাবে? বিগিনিং সূত্র। এনুইটির বিগিনিং এর সূত্র প্রেজেন্ট ভ্যালুর। আমি যদি এটাকে এখানেই ছেড়ে দিই কি হবে? ফিউচার ভ্যালুর এনুইটির এন্ডিং এর সূত্র। আর যদি আমি একটা 1 প্লাস আই গুণ করে দেই, ফিউচার ভ্যালু এন্ডিং মানে বিগিনিং এর সূত্র। ফিউচার ভ্যালুর এনুইটির বিগিনিং এর সূত্র। এখন মনে থাকবে? দেখো অলরেডি তোমাদের সূত্র মুখস্থ হয়ে গেছে, আমরা প্রুফ করি। চলো, যে সূত্র যে লামসাম তো আর ব্যাপার না, তাই না? লামসাম তো ইজি, রাইট? তো এনুইটির সূত্রগুলো অনেকে মুখস্থ করতে পারে না বা অনেকের মনে থাকে না। হ্যাঁ, এবার আমি দেখাই তোমাদের। এই যে দেখো তোমাদের যে মুখস্থ হয়ে গেছে অলরেডি, দেখো এটা প্রমাণ করি। প্রেজেন্ট ভ্যালু শুরু হবে, যেহেতু অঙ্কটা এনুইটি, শুরু হবে কি দিয়ে? ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুতে ফিউচার ভ্যালুর ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে মাঝে থাক, ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালুর নিচে, ফিউচার ভ্যালুর ফিউচার ভ্যালুর ক্ষেত্রে কি করব? মেইন পার্ট থেকে 1 মাইনাস। আচ্ছা, মেইন পার্ট কি? 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1। আর প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি? 1 থেকে মেইন পার্ট মাইনাস, তবে উপরে 1 থাকবে। তাহলে 1 মাইনাস এই যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার n। এইখানে যদি আমরা রেখে দিই এটা কি হবে? এটা হচ্ছে ফিউচার এটা হলো প্রেজেন্ট ভ্যালুর ইউনিট এন্ডিং।
এটা কি ফিউচার ভ্যালুর অ্যানুইটির এন্ডিং। কারণ এন্ডিং এর ফর্মুলার সাথে আমরা যদি 1 প্লাস আই গুণ করে দিই কি হয়ে গেল, এইখানেও যদি 1 প্লাস আই গুণ করি কি হয়ে যাবে, বিগিনিং এর সূত্র হয়ে যাবে। এখন বলো এই টাইম ভ্যালু অফ মানির ফর্মুলা নিয়ে আর কোনো ঝামেলা আছে? এইবার টিচার যত যাই করুক, তাহলে আমরা কে প্রেজেন্ট ভ্যালু, কে ফিউচার ভ্যালু, কে এনুইটি বুঝবো। অঙ্কের মধ্যে যদি পিবি থাকে, সরি এনুইটি থাকে, অঙ্কটা কোন ধরনের হবে, এনুইটি। এ না থাকলে কি হবে, লামসাম। লামসামের ম্যাথের প্রেজেন্ট ভ্যালুর সূত্র কি দ্বারা ব্যবহার করতে হবে, এই যে লামসামের সূত্র দ্বারা। লামসামের অঙ্কের ক্ষেত্রে ফিউচার ভ্যালুর সূত্র বের করতে হবে লামসামের সূত্র দ্বারা, রাইট। এনুইটির এন্ডিং এর সূত্রের ক্ষেত্রে এনুইটির এন্ডিং এর ফর্মুলা, এনুইটির বিগিনিং এর ক্ষেত্রে এনুইটির বিগিনিং এর ফর্মুলা। ওকে, আচ্ছা এই যে আমরা ফর্মুলা তো লিখলাম, রাইট, এটা হলো মেইন ফর্মুলা। এই ফর্মুলা লেখার পর আমাদেরকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হলো আমাদের কোয়েশ্চেনের মধ্যে এম আছে কিনা। কি চিন্তা করতে হবে, এম মানে কি আমরা জানি। দেখো আমি কিন্তু একটু আগে বলছিলাম যে এই অধ্যায়ের ম্যাথগুলো যদি আমরা করতে চাই আমাদের প্রশ্নে কি থাকবে, পিবি থাকবে, এফ বি থাকবে, এনইটি থাকবে, এন থাকবে, আই থাকবে, এম থাকবে। এইগুলো হলো আমাদের এই অধ্যায়ের নেসেসারি ইনফরমেশন। এই অধ্যায়ের যত ফর্মুলা তুমি তৈরি করতেছো, দেখো সব ফর্মুলার মধ্যে পিবি আছে, এফ বি আছে, এ আছে, এন আছে, আই আছে, এম আছে। এর বাইরে আর কিছু তুমি দেখতেছো না। আচ্ছা, তো আমরা অলরেডি পিভি, এফ ভি, এনইটি, এন, আই এদেরকে কাজে লাগিয়ে দিছি। এখনো পর্যন্ত কাজে লাগাই নাই কাকে, এম কে। এই যে এম, এই এমটা কিছু কিছু অঙ্কে থাকবে আর কিছু কিছু অঙ্কে থাকবে না। এম থাকাটা কিন্তু জরুরি না, বা এম থাকাটা বাধ্যতামূলক না। কিছু কিছু প্রশ্নে বা কিছু কিছু অঙ্কে আমরা এম লিখব, আবার কিছু কিছু অঙ্কে বা প্রশ্নে আমরা এম ব্যবহার করব না। তো কখন আমি এম ব্যবহার করব, কখন আমি এম ব্যবহার করব না, এটা জানা দরকার নাকি দরকার না? দরকার। এম মানে কি, সুদ গণনার সংখ্যা। এম মানে কি, কিস্তি প্রদানের সংখ্যা। তাহলে বছরে আমি কয়বার সুদ দিলাম এই সংখ্যাটাকে যেমন এম বলে, বছরে আমরা কয়বার কিস্তি প্রদান করলাম এই সংখ্যাটাকেও কি বলে, এম বলে। তার মানে এম দ্বারা সুদ গণনার সংখ্যাটাকেও বোঝায়, এম দ্বারা কিস্তি প্রদানের সংখ্যাটাও বোঝায়। এখন যদি এমন হয় আমাদের অঙ্কে যদি বলে বার্ষিক, কি বলে, বার্ষিক ভিত্তিতে সুদ গণনা করা হচ্ছে, বার্ষিক ভিত্তিতে কিস্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ বার্ষিক কথাটা যদি বলে তাহলে আমরা এম ব্যবহার করব না। বার্ষিক কথাটা বললে আমরা এম ব্যবহার করব না। কিন্তু বার্ষিক বাদে অন্য কোনো শিক যদি বলে, মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, ষান্মাসিক, সাপ্তাহিক, এই টাইপের কিছু যদি বলে তাহলে অবশ্যই অবশ্যই আমরা কাকে ব্যবহার করব বলো তো, এম ব্যবহার করব। ওকে, তাহলে আমরা সবাই বুঝলাম আমাদের প্রশ্নে কখন এম থাকবে আর কখন থাকবে না। যদি বার্ষিক বলে তাহলে এম থাকবে না, আর বার্ষিক বাদে অন্য কোনো যদি চক্রবৃদ্ধি থাকে, মাসিক চক্রবৃদ্ধি, সাপ্তাহিক চক্রবৃদ্ধি, দ্বিমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, ষান্মাসিক চক্রবৃদ্ধি, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের কোয়েশ্চেনে কে থাকবে, এম থাকবে। ওকে, তাহলে কখনো থাকবে না আবার কখনো থাকবে। বার্ষিক বললে থাকবে না, বার্ষিক ছাড়া অন্য কোনো কিছু বললে এম থাকবে। আর এম যদি থাকে প্রশ্নে তাহলে এম এর কাজ হলো দুইটা। কয়টা? দুইটা। এম এর কাজ কয়টা? দুইটা। এক নাম্বার কাজ, সূত্রে যতগুলো আই আছে সব আইকে এম দ্বারা ভাগ করতে হবে। দুই নাম্বার কাজ, সূত্রে যতগুলো এন আছে সবগুলো এন কে এম দ্বারা গুণ করতে হবে। তাহলে এম এর কাজ কয়টা বললাম? দুইটা। এন কে কি করতে হবে? এন এর সাথে গুণ হবে আর আই এর সাথে ভাগ হবে। এই দুইটা কাজ হলো এম এর কাজ। ওকে, ধরো তুমি এই ফর্মুলাটা লিখলা, বা ধরো এই ফর্মুলা লিখছো, তোমার প্রশ্নে এম নাই, তাহলে ফর্মুলা লিখছো, মান বসাও। ধরো এম আছে, তাহলে ফর্মুলা লিখে কি মান বসাবো? উত্তর হলো না। ফর্মুলাটা লেখলা, লেখার পর এই যে জাস্ট আই কে এম দিয়ে ভাগ, জাস্ট এন কে এম দিয়ে গুণ। আবার কেউ পুরোটাকে দিও না, জাস্ট আই কে ভাগ, জাস্ট এন কে গুণ। ধরো এই ফর্মুলা লিখলা, তাহলে কি করবা? জাস্ট এই আইটা কে এম দিয়ে ভাগ, এই এনটা কে এম দিয়ে গুণ। এই যে ফর্মুলা লিখছো, এই ফর্মুলার মধ্যে আই কয়টা আছে? দুইটা, তিনটা। এই তিনটা আইকে আমরা কি করব? এম দিয়ে ভাগ। আর এই এনটাকে কি করব? এম দিয়ে।
বের হয়ে যায় মানে 1 minus I by m to the power n into জাস্ট আমি যতটুকু বলি যা শুধু এন এর সাথে গুণ দিবা বাস, পরে ম্যাথে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আবার এই যে ফর্মুলা লিখলাম, এই ফর্মুলার এই আই কে এম দিয়ে ভাগ, এই আই কে এম দিয়ে ভাগ, এই আই কে এম দিয়ে ভাগ, এই এন কে কী করতে হবে এম দিয়ে গুণ। অনেকে যদি চালাকি করো, হ্যাঁ, যে এই পুরাটাকে এম দিয়ে ভাগ দাও, তাহলে কিন্তু অঙ্ক কাটা যাবে। পুরাটাকে ভাগ দেওয়া যাবে না, ভাগ দিতে হবে শুধুমাত্র এই আইটাকে, পুরো অংশটাকে ভাগ দেওয়া যাবে না। যেমন এই পুরো অংশটাকেই কিন্তু এম দিয়ে ভাগ দিলে অঙ্ক কাটা যাবে, ভাগ দিতে হবে শুধুমাত্র আইকে। বুঝতে পেরেছে? হ্যাঁ, তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারের বেসিকগুলোকে কমপ্লিট করলাম। ওকে, এই চ্যাপ্টারের ম্যাথগুলো যদি আমরা সলভ করতে চাই, ফার্স্টে ম্যাথ পড়ে টাকাগুলোকে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, অ্যানুইটি এই তিনটার নাম দিতে হবে। দেন আমাদেরকে দেখতে হবে অঙ্কটা কোন ধরনের, লামসাম নাকি অ্যানুইটি। যদি অঙ্কটা হয় লামসাম, আমরা লামসামের ফর্মুলা ইউজ করব। যদি অঙ্কটা হয় অ্যানুইটি, আমরা অ্যানুইটির ফর্মুলা ইউজ করব। ওকে, লামসামের প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা একটা, ফিউচার ভ্যালুরও একটা। তবে অ্যানুইটির অঙ্কের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু সূত্র কয়টা? দুইটা, অ্যানুইটির এন্ডিং, অ্যানুইটি বিগিনিং। সেম ফিউচার ভ্যালুরও অ্যানুইটির সূত্র কয়টা? দুইটা, এন্ডিং, বিগিনিং। এবং লামসামের সূত্র কেমন, অ্যানুইটির এন্ডিংয়ের সূত্র কেমন, অ্যানুইটির বিগিনিংয়ের সূত্র কেমন, এটা আমরা দেখছি এবং এগুলো আমাদেরকে কী করতে হবে? মুখস্থ করতে হবে। সর্বশেষ যেটা চিন্তা করতে হবে সেটা হলো প্রশ্নের মধ্যে এম আছে কিনা। কি আছে কিনা? এম আছে কিনা। এম থাকা কি বাধ্যতামূলক? উত্তর হলো না, এম থাকা বাধ্যতামূলক না। যদি বার্ষিক চক্রবৃদ্ধি বলে তাহলে এম থাকবে না। এই বার্ষিক চক্রবৃদ্ধি ব্যতীত অন্য কোনো চক্রবৃদ্ধি যদি বলে, হোক সেটা সাপ্তাহিক চক্রবৃদ্ধি, হোক সেটা মাসিক চক্রবৃদ্ধি, হোক সেটা দ্বিমাসিক চক্রবৃদ্ধি, হোক সেটা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, হোক সেটা ষান্মাসিক বা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, অবশ্যই কি থাকবে? এম থাকবে। এবং এম এর কাজ কয়টা? দুইটা। আমরা মেইন ফর্মুলার যে জায়গায় আই আছে প্রত্যেকটা আই কে এম দিয়ে ভাগ দেব, যেখানে যেখানে এন আছে প্রত্যেকটা এন কে এম দ্বারা গুণ করব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, এইখানে এম সংক্রান্ত এই যে দেখো একটা বিষয়, এখানে আমরা একটু, এটা তো আমি দেখাইছি তাই না, বলো? ওকে ফাইন, এটা তাহলে আর দেখানোর দরকার নেই। আচ্ছা নাও, স্লাইডগুলোর ছবি তুলে নাও। স্যার এটা পুরো এটা তুলেছো, এটা